দর্শক, এই সরকার ক্ষমতায় আসার পর ১,৬০৪টি সড়ক অবরোধের ঘটনা ঘটেছে ঢাকা এবং এর আশেপাশের এলাকায়, এবং এই ঘটনাগুলোর সাথে ১২৩টি সংগঠন এসব অবরোধ করেছিল। এই তথ্যটি স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার। এসব সড়ক অবরোধ বা বিভিন্ন আন্দোলন মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্ন নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরের উপরে যে হামলা হলো সেটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে কাজ করছে? এরকমের নানা একটা জটিল পরিস্থিতির ভিতরে আজকেও কিন্তু আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়েছে। এমন এক জটিল পরিস্থিতিতে আজকে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির একটা বৈঠক হলো, এবং বৈঠকের পরে তিন দলের নেতারাই আসলে নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন, যেখানে আসলে তাদের বক্তব্যের ভিতরে তাদের একটা ঐক্যমতের কোনো ছাপ আমরা দেখিনি। এমন পরিস্থিতিতে দেশ আসলে কোন দিকে যাচ্ছে, নানান প্রশ্ন কিন্তু জনমনে দেখা দিয়েছে, এবং সেসব প্রশ্নের উত্তর খুঁজব বাংলা ভিশনের বিশেষ আয়োজন আজকে, যেটার উদ্বোধন হতে যাচ্ছে পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান, এবং স্টুডিওতে আজকে উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের সবাইকে স্টুডিওতে স্বাগত। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই যে আজকে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো, এবং বৈঠকের পরে তিন দলই আসলে নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন। আপনি দেখেছেন যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচন সঠিক সময়ে হবে। এ নিয়ে জামাত যে শঙ্কা করেছেন সেটা আসলে অমূলক। নির্বাচন নিয়ে কি আসলে এখন কোনো শঙ্কা তৈরি হয়েছে? দেখেন, আপনি বাইরে যত লোকের সঙ্গে আলাপ করবেন, মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে অনেক লোক জিজ্ঞাসা করে মাঝে মাঝে যে ভাই দেশের অবস্থা কি, এই অবস্থা কি। এগুলো ঠিক দ্বিতীয় কি তৃতীয় প্রশ্নটা তারা করেন যে নির্বাচন কি হবে, তারা কিন্তু অবধারিতভাবে এই প্রশ্নটা করেন। এখন দেখেন, প্রথম গত আপনার 5 তারিখে ডক্টর ইউনূস জাতির কাছে যে ভাষণটা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই ভাষণে উনি স্পষ্ট বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। তো এটা বলার পরদিনই ওনারা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন, এবং নির্বাচন কমিশনের মধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। কিন্তু সব কিছু দেখলে কিন্তু নির্বাচন না হওয়ার কোনো কারণ আমি এখানে দেখছি না। তাহলে মানুষের মধ্যে শঙ্কাটা কেন? এই শঙ্কাগুলো কতগুলি ঘটনা এখানে কাজ করছে। ডক্টর ইউনূস খুবই সম্মানিত একজন ব্যক্তি। উনি প্রায় 1 বছরের বেশি সময় ধরে দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, এবং আমার ধারণা উনি যেভাবে চালাচ্ছেন তার মাধ্যমে উনি জাতির কাছে একটা আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি। মানুষ ওনার কথার উপর আস্থা রাখতে পারে না। এখন কেন পারে না এটা তো ওই মানুষ জানে, যে পারে না সে জানে, এবং হয়তো উনিও জানেন কেন উনি মানুষের আস্থার প্রতীক হতে পারেননি। যে কারণে উনি বলেছেন, বলার পরেও মানুষ কেন যেন জিজ্ঞাসা করে নির্বাচন কি হবে। আবার আরেকটা জিনিস, আরেকটা কারণ হতে পারে যে যে দলটাকে সবাই মানে আপনি কিংস পার্টি হিসাবে বলে, ডক্টর ইউনূসও যে দল সম্পর্কে বলেন যে আমি ওদেরকে বললাম তোমরা একটা রাজনৈতিক দল করো, এবং ওনারাও যে কোনো সময় ডক্টর ইউনূসের দেখা পান। যখন ডক্টর ইউনূস সাহেবের মন খারাপ হয়, উনি পদত্যাগ করবেন কিনা ভাবেন, তখন এই ভাবনাগুলি উনি শেয়ার করার জন্য ওই দলের লোকজন নেতাকেই মানে বেছে নেন, অন্য তো কাউকে নেন না। তো সে কারণে ওই দলের আরেকটাতে যখন বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, উনি দায়িত্ব নিয়ে বলেছেন পাটোয়ারি সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন কিন্তু মানুষ মনে করে এটা কি মানে উনি কি হিজ মাস্টার্স ভয়েস না কি। এটা কিন্তু মানুষের মনে একটা এই সন্দেহটা কাজ করে। হয়তো এ কারণেও হতে পারে। তো এই যে কারণগুলো, আবার জামাতে ইসলাম একটা বড় দল, তারাও কিন্তু নির্বাচন আগে এমন এমন কিছু দাবি করেন যে দাবিগুলো মেটানো এই ফেব্রুয়ারির মধ্যে সম্ভব কিনা এটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করে। এনসিপিও বলে যে বিচার হতে হবে, না হলে সংবিধান পরিবর্তন করতে হবে, নির্বাচন হতে হবে নতুন সংবিধানের আলোকে। এখন নতুন সংবিধানের আলোকে কীভাবে আপনি নির্বাচন করবেন? সংবিধান তো পরিবর্তন করতে হলে সংসদ লাগবে, কিভাবে? তখন এগুলো অনেকটা সোনার পাথর বাটির এই যে আবদারগুলো, এই আবদারগুলো কিন্তু বাজারে চলতেছে অবাধে, এবং যারা এই আবদারগুলো করছে তাদের আবদার সাধারণত মিটে যায়, আমাদের অভিজ্ঞতা যা বলে আর কি। ওনারা কিছু আবদার করলে এটা মিটে যায়। এখন আবার তারা কি চাচ্ছেন, সর্বশেষ যেটা উঠছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে,
এই আমি আপনার জাতীয় পার্টির প্রশ্নটা একটু পরে যাবো। মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই যে রোড ম্যাপ ঘোষণা হলো গত বৃহস্পতিবার, তারপরে শুক্রবার আমরা দেখলাম নূরের উপরে একটা হামলা হলো এবং পরবর্তীতে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে। এই রোড ম্যাপ ঘোষণার পরে কি পরিস্থিতিটা একটু অন্যদিকে যাচ্ছে? অন্যদিকে মানে কি, কোন দিকে? মানে নির্বাচনের দিকেই যাচ্ছিল, কিন্তু তারপর এই যে ঘটনা প্রবাহ যেগুলো হচ্ছে, এই ঘটনা প্রবাহগুলো হয়তো এমনি এমনি হচ্ছে, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এগুলো অনেক কিছু ইঙ্গিত করছে। এবং সবচেয়ে যে বড় ক্ষতিটা করছে সেটা হলো কি জানেন, মানে এই যে আন্দোলন একটা হয়েছে, গণ অভ্যুত্থান একটা হয়েছে, গণ আন্দোলন যেটাকে বলি আমরা, একটা সরকারের পতন ঘটেছে যেটাকে আমরা জুলাই বিপ্লব বলে, অনেকে ৩৬ জুলাই বলে। এইটার একটা বড় ক্ষতি হয়ে গেছে। এই যে ওনার যে অদক্ষতা, ডক্টর ইউনূসের যে অদক্ষতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, একটা বড় ক্ষতি হয়ে গেছে। দেখেন মারাম, আপনি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি বলি আর ময়মনসিংহের যে কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, দুটো জায়গায় দেখেন স্টুডেন্টদেরকে মার খেতে হয়েছে কার কাছে? গ্রামবাসীর কাছে। কেন? সাধারণ মানুষ স্টুডেন্টদের কি পছন্দ করছে না? সাধারণ মানুষের কাছে যে স্টুডেন্টদেরকে মাথায় তুলে রাখার কথা ছিল, তারা কেন তাদেরকে মাটিতে ফেলে মারছে? তো এটার কিন্তু কিছু একটা এমনি এমনি কিন্তু হয় না, এগুলো দুই জায়গায় হয়েছে। স্টুডেন্টদের মধ্যেও এখন তাদের মধ্যে ভালো রেজাল্ট করার চেয়ে সমন্বয়ক হওয়ার আকাঙ্ক্ষাটা তীব্র হয়ে গেছে। লেখাপড়া করে কী হবে যদি সমন্বয়ক হওয়া যায়? সমন্বয়ক হয়ে লাভ কি? সমন্বয়ক হয়ে কি লাভ নাই কি বলেন আপনি? সমন্বয়ক হলে লাভ নাই কি? নিজের টিচারকে সে বলতে পারতেছে ভণ্ডামি ছাড়েন, এত বড় লাভ আর কোথায় পাবেন আপনি? বলতে পারছে না? বলতে পারছে। ডিসি বদলে যেগুলো হচ্ছে এটা আপনিও জানেন, তাদের নাম আসতেছে, তারাই নাকি বদলি করতেছে। কোনো অফিসে যাচ্ছে, যে একটা একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দেখলাম আমরা একটা ইউএনের অফিস, সেখানে সভাকক্ষে যাচ্ছে, উনি সবার সঙ্গে মিটিং করতেছেন, সমন্বয়ক উনি। মানে সমন্বয়ক হওয়া মানে ওনার এত এত ক্ষমতা ওনার মধ্যে মানে পুঞ্জীভূত হচ্ছে, যে সে ক্ষমতা নিয়ে সে কী করবে মাঝে মাঝে নিজেই মনে হয় দিশেহারা হয়ে যায়, যে এত ক্ষমতা আমি কোথায় কোথায় প্রয়োগ করব। সমন্বয়ক হওয়াতে পোশাকের মানে চেঞ্জ হচ্ছে, জেল্লা বাড়তেছে, হাতের ঘড়ির ডিজাইন চেঞ্জ হচ্ছে, এগুলো তো হচ্ছে, আমরা দেখতেছি তো ভাই এগুলো। তো এগুলি তো আপনি একদম মানে ইগনোর করার কোনো স্কোপ নেই। সমন্বয়ক হইতে পারলে তো আমি মানে খুব খুশি হইতাম যদি হইতে পারতাম। আপনারও সমন্বয়ক হওয়ার ইচ্ছা আছে। আমি একটু রুইন হোসেন প্লিজ আপনার কাছে জানতে চাই যে আজকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে অন্তর্বর্তী সরকার চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আপনার কি মনে হয় যে কোনো দল অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়েছে, এজন্যই নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা একটা আজকে নতুন অনুষ্ঠান শুরু করছেন, তার অগ্রগতি আমি প্রত্যাশা করছি। তা প্রথমে আমি একটু হালকা করি, সাধারণত হয়তো টকশোতে এটা করি না, আশা করি কিছু মনে করবেন না দর্শকরাও। কামাল ভাই সমন্বয়ক হইতে চাইছে, তা সমন্বয়ক এতদিন তো আমরা শিখেছি যে ধরুন আজকে আমরা এই 5 জনে আছি, আমরা কোনো একটা কাজের সমন্বয়ের দায়িত্ব দেব, সেটা ক্ষতিকর মানে কি? এই সমন্বয় করতে গেলে নিজের পয়সায় যোগাযোগ করতে হবে, নিজের পয়সায় অনেক কাজ করতে হবে, যেটা আমরা করি। এইটা হচ্ছে এতদিন এইটা জানতাম, এখন নতুন তথ্য জানছি। আচ্ছা, যাই হোক, আপনি যে প্রশ্নটা এখন করলেন, আমিও পত্রিকার মাধ্যমে অনলাইনে যতটুকু দেখা যায় সেইটুকু দেখলাম। আমাদের কাছে যেটা মনে হয় সেটা বলতে পারি যে আমাদের তো দীর্ঘদিনের দাবি ছিল, এবং আমি যদি ভুল না করি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, মানে যেটা দৃশ্যমান হয়, সবারই দাবি ছিল দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। এবং যদি বলেন সেই দাবিটা আমাদের পার্টি বামজোট আমরা কিন্তু কংক্রিট করেছিলাম এবং চেয়েছিলাম যে 2025 সালেই আমরা নির্বাচিত সরকার দেখতে চাই, কারণ ডিসেম্বরের উপরে যাক এটা চাইনি। আমরা যদি বলি, আপনি যদি এখনও জিজ্ঞেস করেন, আমি মনে করি কোনো সুযোগ থাকলে সেটি করা উচিত, পরিষ্কার বক্তব্য। কিন্তু এই আলোচনাগুলো তো ছিল। তা আমি দুইটা জিনিস দেখি। নাম্বার 1 হচ্ছে সরকারের মধ্যে নানা টানাপোড়েন ছিল, কিন্তু অনেকের সাথে আমাদেরও তো কথা, অনেক সিনিয়র আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকরাও আছেন, আমাদের কাছে তখনও মনে হয়েছিল, অনেকেই মনে করেন যে না, এটা যেহেতু বাস্তবে সামলানো যাচ্ছে না, এটা একটা দ্রুততম সময় করা দরকার, এটাই। এবং সরকারের পক্ষকে দেখেন ডিসেম্বর টু জুন বলা হয়েছিল, তার মানে আমি যদি ওইটাও দেখি, তারাও বুঝছিল যতই আমি ডিলে করতে চাই হয়তো এই জায়গায় যাব না।
তাহলে আপনি যদি ভিত্তিটা বলি, তাহলে ভিত্তিটা কি? এই যে মানুষ তার কথাবার্তা বলছে, তার মধ্য দিয়েই একটা বিরাট অংশ, যদি পুরো টিম নাও চান, তারা চেয়েছে যে আচ্ছা ঠিক আছে, একটা সুবিধাজনক সময়ে আমরা নির্বাচন করি। এইটাই মেবি এটা হতে পারে যে বিএনপির এখন তিনি যেটা প্রধান নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার সাথে যখন দেখা করলেন, মেবি হতে পারে। তাতে আমি ব্যক্তিগত হয়ে মনে করি যে এটা কোনো দলের কথা শুনে করেছেন এটি না। আমি মনে করি যে এটা পুরো কি বলবো, আমি আন্দোলনকারী শক্তি মেন করতে চাই, যে অধিকাংশ দলের, আমি অধিকাংশ দলটাই বলছি যে সেটাই। আমি সব জনগণের যদি বলেন সেটা তো তথ্যপত্র দেইনি, কিন্তু জেনারেলি সাধারণ মানুষ অনেকদিন ভোট দিতে পারে না, তাদের আকাঙ্ক্ষা ছিল দ্রুততম সময়ের ভোট। তা আমার বিবেচনা এখনও আমি এই জায়গায় রাখতে চাই যে এই যে অধিকাংশ দলের কথা এবং সাধারণভাবে সেন্টিমেন্ট বিবেচনা করেই সরকার, তার মধ্যে অনেকের উদ্দেশ্য তো ছিল যে আরও ডিলে করা, এখনও নাই, আমরা কিন্তু তা বলতে পারবো না। সুতরাং তারা যেটা করেছে আমার কাছে মনে হয় না যে বিশেষ কোনো দল বা গোষ্ঠীর চাপে পড়ে তারা করেছে। আমি সেই জায়গাটাই আমার হিসাবের মধ্যে খুব মানে ওই একটা জায়গায় বলতে চাই না। এইটা আমরা বলতে চাই, বলা হয় কেন জানেন? আমার বিবেচনা এই কথা যদি কেউ তোলে, তাহলে তারা প্রকৃতপক্ষে এই নির্বাচনটাকে, আমি তো বলেছি আরও আগে চাই, তারপরে যে ফেব্রুয়ারি করেছে সেটাও তারা চায় না, পারলে আরও বিলম্বিত করতে চায়, যেটা আমাদের দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য। পরশুদিন মানে ওই সময় নির্বাচন হলে বিরাট কিছু হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবি না, কিন্তু আমরা গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছি, যেটা ইতিমধ্যে নানাভাবে ব্যাহত হচ্ছে, নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এরকম শত শত উদাহরণ দেওয়া যায়। যেমন এই যে আমাদের কি উপদেষ্টা বললেন কত 1000 কতটা অবরোধ, তার মধ্যে 123টা সংগঠন, আরও তো বেশি সংগঠন করতে পারতো, করাটাই স্বাভাবিক ছিল। কিন্তু এইটা কেন জানেন? যদি প্রথম দিকে এসে, আমি প্রসঙ্গক্রমে একটা কথাটা বললাম, যে তারা যদি ঠিক করতো যে আমি ইন্টারিম সরকার ভাই সব কিছু করতে পারবো না, কিন্তু কার কি বক্তব্য আছে আমি শোনার পরে আমার কি বলবো পরামর্শ বলি বা আগামীর জন্য এটা আমরা করে রেখে যাব, তাহলে কিন্তু জটিলতা হবে না। যখন তারা দেখলো হুড় করে 17 তলায় উঠা যায়, হ্যাঁ, এবং দাবিটা হয়ে যায়, লেখাপড়া করা লাগে না, যখন দেখলো যে কাউকে লাঠিপিটা করতেছে, আবার কাউরে ঠান্ডা পানি ছিটিয়ে নিয়েই দাবি মেনে নেওয়া হচ্ছে, তা তখন অন্যরা করবে না কেন? আমি তো করাটাকে অস্বাভাবিক দেখি না। তাহলে এইটাও কিন্তু তারাই, যেটা মানুষের যেটা দাবিও ছিল, দীর্ঘদিন কথা বলতে পারেনি, সেইটাকে যে পজিটিভ গ্রহণ না করাতেই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো চলে আসছে। তা আমি মনে করি যে সেই জায়গাটিতে কেউ যদি এ ধরনের কথা বলে যে কোনো বিশেষ গোষ্ঠী বা অমুক কোনো দলের, সেইটাকে আমার মনে হয় যে এইটা হচ্ছে রাজনীতির আর একটা বিশেষ উদ্দেশ্য থেকেই এই কথাগুলো বলা হচ্ছে। সেই বিশেষ উদ্দেশ্যটা কি আমি একটু শুনবো, আমি একটু বাবুল ভাই আপনার কাছে যেতে চাই। আমি আবারও একটু জামাতের বক্তব্যটা আপনাকে শোনাতে চাই, যে জামাতে নায়েবে আমির বলছেন যে নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ, এটা বাস্তবায়ন হতে দেবে না জামাত ইসলাম। আগামী নির্বাচনটা তো প্রধান উপদেষ্টা বা বর্তমান সরকার বলছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, জামাত বলছে যে একটা নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে, তারা যদি বাস্তবায়ন হতে না দেয়, বিএনপির কি ক্ষমতা আছে সেরকম একটা নির্বাচন আয়োজনের? বিএনপির কেন ক্ষমতা দেখাইতে যাবে? ক্ষমতা দেখানোর প্রয়োজন নাই। প্রথমে আপনার এই অনুষ্ঠান পাবলিক পার্লামেন্ট নামে যেটা শুরু করলেন, প্রিন্স ভাই যেটা বললো, আপনার এই অনুষ্ঠানের অভিষেক হলো আজকে। আমরাও সৌভাগ্যবান যে আমরা আপনার এই অনুষ্ঠানের সূচনা পর্বের অংশীদার হতে পারলাম। আপনার এই অনুষ্ঠান আশা করি বাংলাদেশের রাজনীতি বা অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে। শোনেন, পরিবর্তন বা রূপান্তর কত দ্রুত হয়, কেমনে হয়, সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ আমাদের জামাত সহ তার তথাকথিত সঙ্গী জোট যারা, তাদের দেখেন কিছুদিন আগেও আমরা যদি সরকারের কোনো যৌক্তিক সমালোচনাও করতাম, আমার মুখের মধ্যে থেকে কথা কেড়ে নিয়ে সরকারকে তারা ডিফেন্ড করত। এবং কেউ কেউ একথাও বলেছে যে এই সরকার অনন্তকাল পর্যন্ত আমরা দেখতে চাই, এই সরকারের আমলে বাংলাদেশ একেবারে দুধার মধুর নহরে চলে যাবে, রাজনৈতিক সরকার আসলে আবার দুর্বৃত্তায়ন হবে, 5 বছর তো চাই, 29 সাল পর্যন্ত অবশ্যই চাই। এবং এগুলো শুনে শুনে সরকারে কেউ কেউ খুব ফুরফুরে অনুভব হতো, কেউ কেউ। এখন তো দেখছি যে সরকারের কেউ কেউ আবার সাইরে দেমা কাইন্দে বাসি বলে একটা অবস্থা, যত দ্রুততম সময়ে হস্তান্তর করা যায়। আমরা তখনও যেটা বলেছি নির্বাচন চাই, এখনও বলছি আমরা নির্বাচন চাই। নির্বাচন ফেব্রুয়ারিতে না, প্রয়োজনে আরও আগে আনবার প্রয়োজন, ডিসেম্বরের মধ্যেই আমরা এখন নির্বাচন চাই। নির্বাচন না হওয়াতে কি হচ্ছে? আমরা যে কথাগুলো আগে বলেছি যে বাংলাদেশে সংকট ঘনীভূত হবে, অবশ্যই সংকট ঘনীভূত হবে, অর্থনীতিতে, রাজনীতিতে, আইন শৃঙ্খলায়, ষড়যন্ত্রে, সব কিছুতে সংকট ঘনীভূত হবে, হচ্ছে তাই। এবং দিনকে দিন, এবং দুর্ভাগ্যজনক এই যে যাদের কথা বললেন, যাদের বক্তব্য মানে পুরাই উল্টা, যখনই প্রধান উপদেষ্টা বললেন যে তিনি নির্বাচনের পথে হাঁটবেন,
তখনই কিন্তু গাত্রদাহ শুরু হয়ে গেল এবং খিঁচুনি শুরু হয়ে গেল কারো কারো, এবং নানান ধরনের এটাকে পেঁচিয়ে গুছিয়ে নানান ধরনের উদ্ভট দাবি, যেই দাবি কোনোদিন তারা আগে করেও নাই, এরকম সব দাবি নামার সামনে এনে অবাস্তব, অকল্পনীয়, ওই মেলায় যাওয়া বাচ্চার মতো দাবি সব। এটা কিনবো, ওটা কিনবে, এটা খাবো, ওটা খাবো, কলা কিনে দিতে হবে, কলা সিলে দিতে হবে, সিলে দিলে কোনো বোঝাই দিতে হবে, এরকম সব দাবি সামনে এনে মূলত কার্যত নির্বাচনটাকে উদ্ভট দাবি বলতে কি আপনি পিআর উদ্ভট দাবি শোনেন, পিআর বলে, দলটি বলেছে যে অধিকাংশ দলই পিআর চায়। আরে দল, অধিকাংশ দল তো বাংলাদেশে কতটা আছে? নিবন্ধিত রাজনৈতিক দল কোনটা? তারা যেটা চাইছে তাদের মধ্যে নিবন্ধন তো নাই একটা দলের। আপনি এইসব দলকে আপনি সামনে এনে যদি বলেন সমস্ত মালিক মুক্তার, বাংলাদেশের জনগণের সোল এজেন্ট তারা, এগুলো তো অবান্তর বক্তব্য। জাতীয় পার্টিকে ফুলে ফেঁপে আওয়ামী লীগের আমলে এইভাবে দেখানো হয়েছে যে জাতীয় পার্টি আসছে, তারা বৃহত্তর স্টেক হোল্ডার, আওয়ামী লীগ আছে, হয়ে গেছে নির্বাচন। দিস ইজ নট ফেয়ার, এটা কোনো কথা হতে পারে না। আপনি নির্বাচন বিলম্বিত করবেন কি কারণে করবেন, কোন বাস্তবতায় করবেন, এখন এই সময়ের মধ্যে কি বাস্তব? আমি তো মনে করি প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না করতে পারেন, এক মুহূর্ত থাকবেন না, এবং বাংলাদেশের সংকট ঘনীভূত হবে। এবং সেটাও মনে করছি না, আমি মনে করছি বাংলাদেশের নির্বাচনের নো ইস্ট নো ওয়েস্ট, নির্বাচন ইজ দ্য বেস্ট, এবং সেটা ডিসেম্বরের মধ্যে হলে বেটার। এটা বাংলাদেশের সংকটের জন্যে আপনি আপনার ব্যক্তি স্বার্থ, আপনার দলীয় সংকীর্ণ স্বার্থের কারণে আপনি বাংলাদেশকে বিপদে ফেলতে পারবেন। আপনারা বুঝেও করছেন না বোধ করছেন জানি না, ওনরা যেই দাবি নিয়ে আগাচ্ছে, যেই পথে আগাচ্ছে, এই পথে বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, ঠেকানো যাবে না। ওনরা তত যেভাবে এগুলো একসময় জাতীয় পার্টির চায় কি বন্ধ করে দিতে চায়, এটা চায়, ওটা চায়, এই যে দাবি দেওয়া, এই দাবি দেওয়ার সময় এখন না। আমরা একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছি, একটা যুগ সন্ধিক্ষণের আছি, একটা ফ্যাসিস্ট শক্তি তার সমস্ত মেকানিজম এখানে কাজ করতেছে পরোক্ষভাবে। তারপর একটা প্রতিবেশী রাষ্ট্র এখানে আছে, তাদের বিষয়ে উদ্বিগ্ন হবার মতো অনেক কারণ আছে। অর্থনীতি একটা ভঙ্গুর বাস্তবতা, ল অ্যান্ড অর্ডার একটা ভয়ানক বাস্তবতা, প্রতিদিন প্রতি মুহূর্তে একটা নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এখানে আপনি নতুন নতুন দাবি এনে কার্যত আপনি নির্বাচনকে, কয়েকদিন আগেও কিন্তু এইসব এরা যারা এইভাবে বলতো কিসের নির্বাচন, নির্বাচন হবে না, হ্যাঁ বিচার হইতে হবে, এইটা হইতে হবে, ওইটা হইতে হবে, 5 তারিখে হবে না, ফেব্রুয়ারিতে হবে না বলে দিল তো, 5 দিন পাঠায় না 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 বলতো। আবার এখন যখন তাদের ওই বক্তব্য মানুষ গ্রহণ করছে না, ধোপে টিকছে না, তারা গণবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নির্বাচনের বিরুদ্ধে কথা বলে, এখন আবার উল্টা মানে সুর মিনমিন করে, হ্যাঁ নির্বাচন তো আমরাও চাই, তবে এটার সাথে নির্বাচন চাই, এইভাবে চাই, ওইভাবে চাই, এই দাবি ওই দাবি। এইসব ভনিতা ভণ্ডামি বাংলাদেশের মানুষ এগুলো বুঝে, এগুলো আলটিমেটলি, এবং কেউ কেউ এটা বলছে যে কার্যত আসলে তারা নির্বাচন বর্জন করবে না, এগুলোকে চাপে রাখার, সরকারকে বা বিএনপিকে চাপে রাখার কৌশল। আওয়ামী লীগ বিহীন মাঠে মানে ছাগলের হিসেব পালে যদি গরু বা হরিণ হয়ে যায়, মাতবার হয়ে যায়, সেরকম অবস্থা। আওয়ামী লীগ ছাড়া এখন নিজেদেরকে তারা এখন স্টেক হোল্ডার ভাবতেছে। বিএনপিকে চাপে রেখে আসলে জামাতের লাভটা কি হবে, সেই প্রশ্নের উত্তরটা আমি নেব। আমি একটু ববি হজ্জাজ ভাই আপনার কাছে একটু জানতে চাই, যেই সরকার যখন ক্ষমতা নিল তখন তো আসলে তার আস্থার সংকটটা ছিল না, সব দল সব মত ফ্যাসিস্ট ছাড়া সবাই এই সরকারকে সাপোর্ট করেছে। তারপর শুধুমাত্র কি দক্ষতার অভাবে এই সরকারের আস্থাহীনতা মানে তৈরি হলো? জি, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, একই সাথে সাধুবাদ আপনাদের আজকের অভিষেক অনুষ্ঠানে, এবং আপনি আমার বিজ্ঞ সমালোচক সহ বাংলা ভিশনের সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আস্থাহীনতার অনেকগুলো কারণ হয়েছে, তবে আপনি যেটা উল্লেখ করলেন দক্ষতা বা দক্ষতার অভাব, সেটা নিশ্চয়ই একটা বড় কারণ ছিল। মানে অনেক পুরনো কথা, 1 বছর পুরাতন, বাট আমাদের যেভাবে আর কি সময়ের প্রবাহ হয়েছে সেই হিসেবে 1 বছর অনেক লম্বা সময় হয়ে গেছে। তো 1 বছর পুরনো কথা, বাট যেই সরকার 3 দিন দেশকে সরকারবিহীন রেখেছে, শুরুতেই বোধহয় কিছু দূর একটা ইঙ্গিত তারা দিয়েছে যে এই সরকার কিভাবে সরকার ব্যবস্থা পরিচালনা করতে পারে। এবং যখন 8 তারিখে ফাইনালি ওথ নিল, 2024 অগস্টের 8 তারিখে ফাইনালি ওথ নিল, ওই সময় কিছু দূর হয়তো আমরা অনেকেই আশাহত হয়েছি। মানে আমরা একদিকে উচ্ছ্বাসিত ছিলাম যে একটা ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, কিন্তু কিছু দূর আশাহত হয়েছে যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে আমরা কোনো ডাইনামিজম দেখিনি। মানে একই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে, একই ধরনের বয়োজ্যেষ্ঠ, মানে সব মিলিয়ে যেভাবে বলা যেতে পারে যে ওই ডাইনামিজমটা যেটা আমরা আশা করেছিলাম, সেই ডাইনামিজমটা একদম শুরু থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারে দেখিনি। এবং তারপর আরও দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা যখন একটু ইনিশিয়েটিভ নেওয়া শুরু করলেন, কিছু হয়তো একটা কথা ভুল বলার জন্য তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে আরেকজন নতুনকে নিয়ে আসা হলো, যে খুব শীঘ্রই পরিচয় দিলেন
যে যাকে রিপ্লেস করেছেন তার থেকে আরো কম দক্ষ। একই সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম বিশাল দক্ষতার অভাব, এবং তারপর দেখলাম যে একদিকে তো দক্ষতার অভাব ছিল, এইবার বাইরে থেকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো, মানে বিদেশ থেকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো। এখন বিদেশ থেকে যাদেরকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো ওনাদেরকে আমি অবজ্ঞা করছি না বা ওনাদেরকে নিন্দা জানাচ্ছি না, বাট দ্য ভেরি ফ্যাক্ট যে ওনারা অনেক বছর বিদেশে ছিলেন, দেশের থেকে ওনারা ডিসকানেক্টেড, মানে তারা বিচ্যুত। সো দেশে কাদের সাথে তারা কাজ করতে পারবে এটা জানে না, তাদের সাথে কিভাবে কাজ করতে পারবে এটা জানে না। দেখেন, রাজনীতিবিদদের নিয়ে যখন আমরা কথা বলি যে রাজনীতিবিদদের একটা প্রয়োজন আছে বা সব জায়গায় তাদেরকে ইনক্লুড করার একটা প্রয়োজন আছে, কারণ রাজনীতিবিদরা জনগণের সাথে কানেক্টেড, তারা নেটওয়ার্ক, তারা দিনে 200টা ফোন কল আনসার করে, 200-400 জনের সাথে দেখা করে, এটা ডেইলি বেসিসে, মানে এটাই তাদের কাজ। তো ওই জায়গা থেকে তারা জানে মানুষের একটা বেসিক পালস সম্বন্ধে তাদের আইডিয়া আছে। এই জায়গাগুলোতে সরকার বড়ভাবে ভুল করেছে, কিন্তু এর থেকেও আরো বড় ভুল যেটা করেছে, যেটা আমি মনে করি বা আমি যেভাবে দেখি, যে তরুণদেরকে তাদের যেই জায়গাটায় তারা কমফোর্টেবল ছিল, যেই জায়গাটায় তারা আসলে বড় অবদান রাখতে পারত, সেই জায়গাটা থেকে তাদেরকে টেনে বের করে নিয়ে এসে তাদেরকে ওই যে চাকরিদাতার জায়গায় বসানো হলো, যে চাকরি এই তরুণরা দিয়েছে। এটা বাস্তবিক না, বাট যাই হোক, এই আলোচনাটা শুরু হলো। এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারে তো 3 জন তরুণকে বসানোই হলো, যেটা কিছু দূর দায়িত্বহীনতার একটা লক্ষণ ছিল, কারণ তাদের ওই তরুণদের দোষটা তাদের অভিজ্ঞতাটাই নেই বা জ্ঞানটাই নেই এটা পরিচালনা করার। একই সাথে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একেবারে তরুণদের বসিয়ে দেয়া হলো, এবং এই তরুণরা ওই মন্ত্রণালয় কোনোভাবে আসলে ভ্যালু অ্যাড করবে এই ধরনের কোনো অবস্থান প্রথম থেকেই ছিল না। কিন্তু যেটা ছিল যে এই তরুণরা, যারা অনেকেই হয়তো অনেক বড়ভাবে অবদান রেখেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে, তাদেরকে খুব সহজে সঠিক পথ থেকে পথচ্যুত করার একটা, মানে ইচ্ছা করে বা চিন্তা করে হয়তো করা হয়নি, বাট এইটা একটা বড় ভুল হয়েছে। এবং আজকে এই তরুণরা একটা রাজনৈতিক দল করে তারা তাদের যেটা ইচ্ছা, যাকে যেভাবে বলা ইচ্ছা, যাকে যেভাবে নিন্দা করা বা ছোট, এবং নিন্দা করা ছোট করা তারা করতেই পারে, কিন্তু তারা বেসিক কিছু রাজনৈতিক নর্মস ভুলে গেছেন, যে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় কোন জিনিসটা কিভাবে আপনি চাইতে পারেন, কোন জিনিসটা কিভাবে চাইতে পারেন না। সো এখন যেমন মনে করেন কথা হচ্ছে 31টা দল পিআর পদ্ধতি চেয়েছে, অ্যাকচুয়ালি চেয়েছে, আমার দল চেয়েছে পিআর পদ্ধতি, কিন্তু আমরা একটা কক্ষে পিআর পদ্ধতি চেয়েছি, কিন্তু উচ্চকক্ষে। সো সেটা পুরো ভিন্ন আলোচনা ছিল। কিন্তু 2টো দল মাত্র বা 3টা দল, এখন জামাতে ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন, একমাত্র 3টা দল সব জায়গায় পিআর পদ্ধতি চাচ্ছে। এই 3টা দল কোনোভাবেই বাংলাদেশের মেজরিটি ভোট রিপ্রেজেন্ট করে না, মেজরিটি পার্টি রিপ্রেজেন্ট করে না, মেজরিটি কিছুই রিপ্রেজেন্ট করে না। তারা চাইতেই পারে, তাদের ন্যায্য অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, চাইতেই পারে, কিন্তু তারা এখন আওয়াজ এমনভাবে তুলছে যে তারা যেটা চাইছে সেটা যদি প্রদান করা না হয় তাহলে নির্বাচনই হবে না, তারাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন। একসময় আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃত্ব যেভাবে কথা বলতেন, যে 71 আমরা নিয়ে এসেছি, বাংলাদেশ আমাদের, বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ আমরা করব, সে একই দাগে অলমোস্ট কিছু দল আলোচনা করা শুরু করেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ তারাই করবেন, কারণ 24 তারা নিয়ে আসেন। এখানে বড় দাগে 2টা ভুল ধারণা। একটা হলো 24 তারা আনেন নাই, 24 পুরো বাংলাদেশের জনগণ এনেছে, সো এইটার ক্রেডিট কেউ একা নিতে পারবে না, সিম্পল কথা, প্লেন অ্যান্ড ডান। দ্বিতীয় হলো, যদি আপনি এনেও থাকতেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আপনার একার কথায় চলবে না। আপনি কি করেছেন, খুব ভালো কথা, তালি পেয়েছেন, সবকিছু পেয়েছেন, কিন্তু এরপর জনগণের কথায় আসবে। তো এই জায়গাগুলোতে বাহাবা দিয়ে বা তাদেরকে আরো বড় পেডেস্টালে দাঁড়া করিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় ভুলগুলো করেছেন। সো আপনি যখন ভুলের কথা বললেন না ভাই, ওনাদের ইনএফিশিয়েন্সি অবভিয়াসলি বড়ভাবে আমাদের ক্ষতি করেছে, কিন্তু এই যে তরুণদেরকে যেই জায়গায় নিয়ে আসছে, যেইভাবে নিয়ে আসছে, এইটা আমার মনে হয় আরও বেশি বড় ক্ষতি করেছে, কারণ তাদেরকে জোর করে একটা মেজর স্টেক হোল্ডার বানানোর চেষ্টা হয়েছে, এবং তারা নিজেরাও এখন চিন্তা করছে তারা মেজর স্টেক হোল্ডার, তারা কথাও ভাবে বলছেন। এগেন, তাদের নিন্দা করছি না, কিন্তু এই জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় এসেছি এখন, ওই যে যেটা বললেন না, যে মেজর সব স্টেক হোল্ডারের নির্বাচন চায়,
কিন্তু নির্বাচন জনগণ অনেকেই মনে করছেন হয়তো না হতে পারে, কারণ এই যাদেরকে নতুন স্টেক হোল্ডার বানানো হয়েছে জোর করে, তারা নির্বাচনের বিরোধিতা এরকম একটা আজকে এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে বলেছেন যে সরকারে থাকা ফ্যাসিস্ট চক্রটি রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করছে। 1 বছর পরে এসেও যদি বলা হয় যে সরকারের ভিতরে একটি ফ্যাসিস্ট চক্র রয়েছে এবং সেই চক্রকে 1 বছর আপনি বের করতে পারলেন না, যখন নির্বাচন নিয়ে কথা হচ্ছে তখন আপনি সরকারের ভিতরে একটি ফ্যাসিস্ট চক্র খুঁজে বের করলেন, এইটা আসলে বের করার দায়িত্ব কার? বিএনপি, জামাত বা এনসিপির তো না, এটা তো বের করার দায়িত্ব সরকারের। শুনেন, এই সরকার যেখানে বসেছে, এই সরকার তো আসলে আওয়ামী লীগের যারা প্রশাসন, আওয়ামী লীগের আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগের সেনাবাহিনী, তাদেরকে নিয়েই তো বসছে। এখন আওয়ামী লীগ আমলে যদি আপনি বলেন যারা আওয়ামী লীগ একসময় করতো, অথবা যারা একসময় আওয়ামী লীগের সমর্থন করতো, অথবা যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, তারাই সরকারের ধামা ধরা যদি আপনি বলেন, তাহলে তো বিএনপি এবং যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে যারা আওয়ামী লীগের বিরোধিতা করছে, তারা ছাড়া মোটামুটি সবাই তো তাই বিরোধিতা তো এরাই করছে, আর তো কেউ কয় না, প্রকাশ্যে তার কেউ বিরোধিতা করে না। বরঞ্চ আওয়ামী লীগের সঙ্গে ছিল হাসনাত আবদুল্লাহ, তো আওয়ামী লীগের ছাত্রলীগের কমিটিতে ছিল, সাদিস আহমদ ছাত্রলীগের কমিটিতে ছিল না? তাহলে ওনাও তো তার ফ্যাসিস্টের সহযোগী ছিল তো। এখন যদি বলেন যে না আমি ছাড়া আর যারা করছে তারা ফ্যাসিস্ট, তাহলে তো ভাই হলো না। যদি ওই সময় ছাত্রলীগ করতো, ওই সময় আওয়ামী লীগ করতো, যার যেরকম হয়, তারা যদি সবাই ফ্যাসিস্ট হয়, ফ্যাসিস্টের সহযোগী হয়, তাহলে আপনিও ভাই, আপনিও তো ওটাই করছেন। কিন্তু এইগুলো হলো জানেন আমাদের এখানে সিস্টেমটা কী হয়েছে, যে আমিগুলো কোনো সমস্যা নাই, তুমি যদি করো তোমাকে আমি বলবো। কারণ এই সচিবদের মধ্যে সবাই তো আওয়ামী লীগের আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের হয়ে তারা কাজ করছে। এখন বিষয়টা হলো কি, আপনাকে দেখতে হবে, কেউ কেউ বাধ্য হয়ে কাজ করছে, কেউ কেউ মনে করেন সিস্টেমের কারণে কাজ করছে। আমাদের এখানে একটা প্রবণতা আছে, প্রবণতা হলো যে আমি যা করব তা সব ভালো, আর তুমি যা করবা তা সব খারাপ। ভাই পৃথিবীতে আপনি একটা মানুষকে খুঁজে বের করতে পারবেন না যার সব খারাপ, আবার একটা মানুষকে খুঁজে বের করতে পারবেন না যার সব ভালো। কিন্তু আমাদের পলিটিক্সটা হলো আমার নেতারা সব ভালো, তোমার নেতারা সব খারাপ। তো এই যে আমাদের প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটার কারণে কিন্তু এই সমস্যাগুলি হচ্ছে। আওয়ামী লীগ আমলের সব খারাপ, তা আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তো সমস্ত ফালাই দেন, সম্ভব সেটা? এটা আপনি বলেন আমার রক্ত মনে কেউ দূষিত হয়ে গেছে, আমার রক্ত সব ফালাই দিলে আমি বাঁচবো? তাহলে এখানে আপনি আমার শরীরের মধ্যে বিশুদ্ধ রক্ত ঢোকাবেন, দূষিত যেভাবে আপনার ডায়ালিসিস করে, একদিনে বের করবেন, একদিনে ঢোকাবেন, কন্টিনিউ চলতে থাকবে। সেটাও তো একটা সময়ের ব্যাপার। তো এখানে ডায়ালিসিস করতে হবে। আপনি গভর্নমেন্টের মধ্যে ডায়ালিসিস করেন, অসুবিধা নেই কোনো, কিন্তু যদি আপনার সুবিধা না হয় তখনই আপনি একটা ঢালাও কথা বলে দেবেন, ভাই এটা ঠিক না। এটা হলো জানেন মানে একজনকে বলার জন্য বলা আর কি, বাট এতে কোনো সমাধান আসে না। আর তারও চেয়ে বড় কথা হলো কি, আমি যেটা মনে করি এর মাধ্যমে এক ধরনের বিভক্তি চলে আসে। এবং এটা আমি আগেও বলেছি, এখনও বলি, সবসময় বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না। আওয়ামী লীগ তার 15টা বছর এই বিভক্তিটাকে তারা করছে, কন্টিনিউ করার চেষ্টা করছে। জামাতকে স্বাধীনতা বিরোধী চেতনা মেতনা বইলে নিয়ে তারা কর্নার করে রাখছে, তারা তো রাস্তায় বেরোতেই দেয় নাই। বিএনপিকে ঠেলতে ঠেলতে শেষ পর্যন্ত শুনলাম বিএনপিকে বলতো কি এটা একটা সন্ত্রাসী দল। যে লোক বীরত্তম হয়েছে এবং বঙ্গবন্ধুর কাছ থেকে বীরত্তম খেতাব পাইছে সে নাকি আইএসআর এজেন্ট, মানে তারা তো এইগুলি বলা শুরু করছিল যে আর কত ভাগ করবে। তো এই যে বিভক্তি, এটা ভাই দেশের জন্য ভালো না। যে কাজটা 15 বছর ধরে তারা করছে, করে যে পর্যায়ে আনছিল, আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে এই সরকার 10 মাসে সেটা করে ফেলেছে। এখানে আরও বড় বিভক্তি তারা করতেছে। তো এরা কি দেশটাকে অগ্রসর করতে চায়? আমার তো এটা মনে হয় না রে ভাই। বিভক্ত করে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না। এখন বিভক্তিটা কি রকমের টের পান না এখনো? হতাশ বিভক্তি টের পাচ্ছেন না আপনি? এখন তো বিভক্তি খুব সহজ বিভক্তি হচ্ছে, তুই ফ্যাসিবাদ, তুই ফ্যাসিবাদের দোসর। যেমন ধরেন জাতীয় পার্টির উপর ফ্যাসিবাদের দোসর, এটাকে নিষিদ্ধ করতে হবে, তাহলে ওয়ার্কার্স পার্টি না কেন ওটা করেন? তাহলে এই না কেন, এই যে কী বলে এই জাসদ না কেন ওটা করেন? দিলীপ বড়ুয়া যদি একজন লোক হোক তাও করবেন না কেন? এরা সবাই তো সুবিধাভোগী। তারপরে আমি বলবো যত আমলা ছিল তারা না কেন, তারা তো সবাই সুবিধাভোগী। পুলিশ না কেন, সব পুলিশ বাদ দেন, আর্মি না কেন,
আর্মি কি এই আওয়ামী লীগ গভর্নমেন্টের কাছ থেকে সুবিধা নেয় নাই? যেখানে বাংলাদেশে যেখানে হাত দিবেন খালি ডিওএইচ সমানে বানাইতেছে কেন? ওদের সুবিধা দেওয়ার জন্য বানাইছে। এগুলো করেন, সবগুলো আবার নতুন করে করেন, অধিগ্রহণ করেন। সেক্ষেত্রে তো অনেক সময়ের ব্যাপার লাগবে। ব্যাংক দিচ্ছেন, হোটেল দিচ্ছেন, সব দিচ্ছেন, সব অধিগ্রহণ করেন। যে আর্মি তো হোটেল চালানোর কোনো দরকার নাই, তাদের ব্যাংক দরকার নাই, সব তো আওয়ামী লীগ গভর্নমেন্ট দিচ্ছে। এগুলো করেন, যেটা করা সম্ভব কিনা আসলে সেটা সময় বলে দেবে। আমি একটু ববি হাজার আপনার কাছে জানতে চাই যে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কিন্তু একটা দাবি উঠেছে এবং এনসিপির থেকে জোর করে বলা হচ্ছে যে তারা ফ্যাসিবাদের দোষর, এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু সরকার বলছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধ কেন এই দাবিটা উঠলো? এইটাও কি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা জিনিস আগে বলে রাখি, জাতীয় পার্টি এবং 14 দল সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম মামলা আসলে আমি দায়ের করি। এখনও একমাত্র মামলা বোধহয় এইটাই আছে। তবে যখন আমরা দায়ের করেছিলাম আর আজকে আমার চিন্তাধারায় অনেক বদল এসেছে। দেখেন, আমরা এই নিষিদ্ধ রাজনীতিতে যাওয়া আওয়ামী লীগ গত 15 বছর ধরে যে কাজগুলো করেছে অর্গানাইজেশন হিসেবে, মানে একটা ওয়ার্ডে যে আওয়ামী লীগের নেতা খুঁজে পাবেন না যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না। সো তাহলে আসলে দলগতভাবে আপনি তাদেরকে দোষারোপ করতে পারেন এবং আপাতত তাদের প্রত্যেকটা রাজনৈতিক অ্যাক্টিভিটি নিষিদ্ধ আছে, বিচারের অধীনে আছে। কিন্তু এর বাইরে অন্য কাউকে নিষিদ্ধ করবার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। এখন এখানে আইনি প্রসেসে যদি নিষিদ্ধ করা যায় তাহলে যেতেই পারে, কিন্তু আইনি প্রসেসে নিষিদ্ধ করা যাবে এইটাও আসলে অ্যাটলিস্ট যতদূর সিআরপিসি এবং আরপিও আমি ঘাটিয়েছি এটা এত সহজ হবার কথা না। তবে যেই জিনিসটা আসলে অত্যন্ত প্রয়োজন সেটা হলো যে জাতীয় পার্টির একটা বড় অঙ্কের, মানে 30 জন বলেন, 50 জন বলেন, 60 জন বলেন, নেতা জড়িত ছিল আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের ক্ষমতায়নে। 2014 নির্বাচনের দিকে যদি তাকান, 2018 বা 24 নির্বাচনের দিকে যদি তাকান, আপনি পরিষ্কার দেখবেন, এগেন আমি মানে কোডও বলে দিচ্ছি, সিআরপিসি এবং আরপিও এই দুটোর অধীনে অনেক শক্ত বিচারের আওতায় অনেক জাতীয় পার্টির নেতা, মানে যারা নির্বাচন করেছেন বা জয়ী হয়েছেন, তাদেরকে আনা যেতে পারে। এবং গত 12 মাসে এই সরকারের বোধহয় একটা দায়িত্ব ছিল তাদেরকে এই আইনের আওতায় আনার চেষ্টা করা, কারণ যারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার খর্ব করেছে, লুণ্ঠন করেছে, বারবার 3টা নির্বাচনে লুণ্ঠন করেছে, বাকি অর্থনৈতিক লুটতরাজ কি করেছে এটা বাদ দিলাম, আমি ধরে নিলাম তারা গণহত্যার সাথে জড়িত না, বাট বাকি দুটোর সাথে তারা নিশ্চিতভাবে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আজকেও তারা বড় বড়ভাবে টকশোতে কথা বলে, সেমিনার করে, এটা করে, দল করে, সেটা আমার কোনো মাথা ব্যথা না, কিন্তু এরা যারা অতপ্রুতভাবে জড়িত ছিল, ক্ষমতায়ন করেছে, নিজেরা ভোট ডাকাতি করেছে 14 নির্বাচনে এবং 18 বিশেষ করে 18 নির্বাচনে করেছে, সেই প্রমাণাতি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই, এটা দুঃখজনক। সো না, সরকার আসলে কেন নিচ্ছে না জাতীয় পার্টির বিরুদ্ধে, এইটার কি কোনো কারণ বা কোনো ব্যাখ্যা আপনি খুঁজে পান? মানে একটা তো প্রথম, জাতীয় পার্টির সম্বন্ধে সরকার কোনো ধরনের সিদ্ধান্তই নেয়নি। একদম শুরুতে যখন প্রথমে আমাদেরকেও দাওয়াত জানানো হয় সর্ট অফ ওই ওথ টেকিং সেরেমনি, তো 8 তারিখে লাস্ট অগস্টের 8 তারিখে যখন নতুন সরকার ওথ টেকিং হয়, ওই ওথ টেকিং সেরেমনিতে কিন্তু জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান জি এম কাদের সাহেব গাড়ি নিয়ে গেছিলেন, আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রণ পেয়েই গেছিলেন, কিন্তু ওইখানে জনগণের আপনার রোষের মুখে সম্মুখীন হয়ে সে ফেরত আসতে বাধ্য হয়, সো ওখানে আর থাকতে পারেন না। কিন্তু এরপর থেকে আমরা দেখেছি যে জাতীয় পার্টিকে কোনো ধরনের, এখন এখানে এই যেমন ঐক্যমত কমিশনের মিটিংগুলো এতদিন ধরে হলো, সামনে আগামীকাল আবার হবে, এই ঐক্যমত কমিশনের মিটিংগুলোতে কিন্তু জাতীয় পার্টিকে ডাকা হয়নি। আচ্ছা, ঐক্যমত কমিশনের মিটিংয়ের মেইন র্যাশনালটা কি ছিল? যে যারাই আগামী নির্বাচনে জয়ী হতে পারে তারা যেন জয় লাভ করবার পর এগুলো বাস্তবায়ন করে। তাহলে নির্বাচন করতে যদি আপনি পারেন, একটা ছোট্ট হলেও সম্ভাবনা থেকে আপনি জয়ী হতে পারেন। আপনি বলতে পারেন না ভাই বিএনপি জয়ী হবে, আপনি বা বলতে পারেন অন্য কেউ, জামাতের লোকজন বলতে পারে জামাত জয়ী হবে, এনসিপির নেতারা তো বলেই ভাই যে 300টায় ওরা জয় লাভ করবে, 400-র মধ্যে 300টা। হ্যাঁ, মানে 300টা, 400টাতে কোনো হয়ই নাই, কোত্থেকে 400 বললে আমি জানি না, বাট এনিওয়ে, তো এগুলো কথা অনেকে বলতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত আপনার নিবন্ধন আছে আপনি নির্বাচন করতে পারে, তখন পর্যন্ত ছোট্ট হলেও একটা সম্ভাবনা আছে, একদম অতি ক্ষুদ্র হলেও একটা সম্ভাবনা আছে আপনি জয়ী হতে পারেন। তো জাতীয় পার্টির সম্ভাবনাটা আছে, কিন্তু ওরা নিবন্ধিত দল, কিন্তু তাদেরকে ডাকা হয় নাই। তো তাদেরকে কেন ডাকলেন না? ইদার নিবন্ধন তাদের খর্ব করেন বা তাদেরকে ঐক্যমত কমিশনে ডাকেন, কারণ না হলে তারা যদি জিতে চলে আসে, কথার কথা ভাই, তারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগের ভোটে জিতে আসলো, কথার কথা, বা অন্য কোনো ভোটে জিতে আসলো, জিতে যদি একবার চলে আসে, তারা তো ঐক্যমত কমিশনের ঐক্যমত এই সাথে আমরা সাইন করে নাই, সনদে সাইন করে নাই,
কারণ আজকেও যখন মাননীয় প্রধান, আজকে দিন পার হয়ে গেছে, বাট গতকাল যখন মাননীয় প্রধান উপদেষ্টা দাওয়াত জানালেন 3টা দলকে, মেইন আলোচনা কিন্তু এইটাই হয়েছে, জুলাই সনদ, নূরের উপরে আক্রমণ বা এই যে চিটাগাং ইউনিভার্সিটিতে যা হচ্ছে, এইগুলো কোনো কিছু নিয়ে কিন্তু আলোচনা হয় নাই। আলোচনা শুধু একটা জিনিস নিয়ে হয়েছে, জুলাই সনদ, আর সাথে নির্বাচন নিয়ে একটু আলোচনা হয়েছে। তো এই জুলাই সনদ নিয়ে যদি আলোচনা, তাহলে জুলাই সনদে তাদের যদি ডাকা না হয়ে থাকে, তারা যদি জয়লাভ করে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করার তাদের তো কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। সো এই যে এই জিনিসগুলো, সো জাতীয় পার্টি বা যে কোনো পার্টি, 14 দল বলেন, এই যে জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, যেই পার্টিই বলেন, পার্টি ব্যান করা আওয়ামী লীগ ছাড়া, এগেন আমি আমার জায়গা থেকে বলছি, যদিও আমি নিজে মামলা করে বসে আছি কিন্তু, বাট আমি আমার জায়গা থেকে বলছি যে আইনগতভাবে যদি করা যায় খুব ভালো ভাই, বাট তাছাড়া আইন বহির্ভূতভাবে এক্সট্রা জুডিশিয়াল মিনসে সরকারেরই আপনার কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে বা কিছুর মাধ্যমে এই প্রক্রিয়াটা যদি তারা চালু করে, তাহলে এটা আসলে আমার মনে হয় আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে এটা অগণতান্ত্রিক হবে। তবে যারা আসলেই এই দেশ জাতি জনগণের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে ভাই, তার জন্য পার্টি ব্যান করার দরকার নাই। তো যেখান জাতীয় পার্টির যারা করেছে, ওয়ার্কার্স পার্টির যারা করেছে, জাসদ বা বাসদের যারা এগেন 14 দলের সাথে ছিল, তারা যারা করেছে, বিচার দাবি করছেন, বাট দল জন্য নিষিদ্ধ না হয়, আপনার অবস্থাটা মানে সেটাই। বাউল ভাই, আপনার কাছে জানতে চাই যে জাতীয় পার্টির ব্যাপারে বিএনপির অবস্থানটা আসলে কি? বিএনপি কি জাতীয় পার্টি নিষিদ্ধ চায়? শোনেন, নিষিদ্ধ চা এইসব বিষয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য আপনারা জেনেছেন ইতিপূর্বে। বারবার আমরা বলেছি যে এইভাবে নিষিদ্ধ করার পক্ষে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল হতে পারে না। জাতীয় পার্টি বিএনপিকে যত পেইন দিয়েছে, আওয়ামী লীগ বিএনপিকে যত কষ্ট দিয়েছে, যত নিপীড়ন করেছে, আপনাকে করেনি বা অন্য কোনো রাজনৈতিক দলকে করেনি, খুব কমই করেছে। তো আমারই সবচাইতে আগে নিষিদ্ধ হলে বলার কথা, আমরা সেটা বলিনি। আমাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যে এইভাবে নিষিদ্ধ করলে এর ফলাফলটা বুমেরাং হয়ে যায় অনেক ক্ষেত্রে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। বিএনপিকে নিশ্চিহ্ন করবার জন্য 11 থেকে ভেঙে চুরে এইটা ওটা করবার জন্য হেন কোনো চেষ্টা নাই, যেটা হয়নি। কিন্তু আলটিমেটলি কি লাভ হলো? কিছুই লাভ হয়েছে? হয়নি। যারা করতে চেয়েছে তারাই নিঃশেষ হয়ে গেছে, পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। সেই জন্য আমরা বলেছিলাম যে এটা মানুষের উপরে ছেড়ে দেওয়া বেটার। আর যেটা উনি বললেন যে আপনি বিচার করা, যারা অপরাধী, যারা এইগুলো অপারেট করেছে, আপনি ধরে ধরে সুনির্দিষ্টভাবে, সে জিএম কাদের থেকে শুরু করে প্রত্যেকেরই আপনি যদি বিচার করেন, ফ্রেশ ব্লাড, আপনি রাজনৈতিক দল কেন নিষিদ্ধ করতে হবে আমি জানি না। আপনার ফ্রেশ ব্লাড যারা অপরাধী না, একটা দলের সব মানুষ অপরাধী এটাও আমি মনে করি না। তো রাজনীতি তো একটা কি বলে, একটা জড় পদার্থ। রাজনৈতিক দলের ব্যক্তিরা তো জড় পদার্থ না। সেই ব্যক্তিগুলোর বিচার যদি আপনি করতে পারতেন তাহলে কিন্তু এই প্রশ্ন আর আসতো না। এখানে রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি। রাজনীতিটা কি? ধরেন আওয়ামী লীগ নাই বাংলাদেশে, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের অ্যাকসেন্সে জামাত যেভাবে সরকারকে প্রেসার দিতে পারছে, আমরা নির্বাচনে যাব না। এনসিপি যেভাবে প্রেসার দিতে পারছে, আমরা নির্বাচনে যাব না। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি যদি মাঠে থাকে, তারা যদি নির্বাচনে চলে যায়, তাহলে প্রেক্ষাপটটা অন্যরকম হয়ে যায়। আর জাতীয় পার্টি যদি বা উনি যেটা বললেন যে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির ঘাড়ে ভর করে, তাহলে যারা এখন বিশাল বিশাল নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছেন, অনেকের বেলুন ফুটা হয়ে যাবে। ওইটাই হলো মূল আতঙ্কের বিষয়। এতদিন তারা গল্প করে করে মাঠে এমন একটা বাস্তবতা তৈরি করেছে, ভাইব তৈরি করেছে, বিশেষ করে অনলাইনে ভোট হলে তো তারা বিপুল ভোটে জিতে যাবে। হ্যাঁ, একটা বট আইডি, এক একজন তো 100 টাকা করে ভোট দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন প্র্যাকটিক্যাল মাঠে ভোট হবে, তখন তো হিসাব বদলে যাবে, এটা তারাও জানে। এবং এতদিন যে এত বড় দল, এত ভোট, এত জনগণের সোল এজেন্ট হয়ে গেছে, কথায় কথা জনগণের কথা বলে, ভোটের মাঠে যখন ফলাফল অশ্বডিম্ব হবে, তখন তো তাদের এইগুলো আর থাকবে না। এই বাস্তবতা, এই আতঙ্ক তাদেরকে পেয়ে বসছে। সেই জন্যে সরকারকে প্রেশার দিয়ে নির্বাচন বানচাল করা, অথবা কিভাবে তাদের, আমরা তো দেখি পত্রপত্রিকায় দেখছি যে পেছনের উদ্দেশ্য হলো বার্গেইন, কে কিভাবে এমপি, কে কয়টা পাবে, কেমনে পাবে, তাদেরকে কিভাবে পাইয়ে দিতে হবে, এগুলো আমরা পত্রপত্রিকায় দেখি, অ্যানালাইসিসে দেখছি। এখন সেটা কিনা আমরা জানি না, মানুষ সেটাই আশঙ্কা করছে। জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে, আওয়ামী লীগ যদি তার উপর ভর করে, তাহলে তা অনেকেরই এমপি হবার স্বপ্ন বা পার্লামেন্টে সিট পাবার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আপনার কি মনে হয় শুধুমাত্র এই কারণে নিষিদ্ধ? শুধু এই কারণ না, সাথে ওই যে আরো অনেকগুলা কারণ যেটা আমরা বললাম, যে ওই নির্বাচন হলে আরেকটা তো পরিষ্কার আছে, আপনি 5% ভোটের মালিক হয়ে ক্ষমতা ভোগ করতেছেন, 40%, 50%, 60%, আপনি কেন নির্বাচন করবেন? ক্ষমতায় এসে গেলে তো জনগণের সরকার হয়ে যাবে, তখন তো আপনার এই ছড়ি ঘুরানো বা নিয়ন্ত্রণ করা, সব ফিট করা, ডিসি ফিট করা, এসপি ফিট করা, সচিব ফিট করা নিজের মতো করে, এটা হবে না।
হবে না। আমি ঠিক এই জায়গাটা যদি রুহিন হাসান প্রিন্স আপনার কাছে জানতে চাই যে জাতীয় পার্টির নিষিদ্ধ হলে আসলে কার লাভ হবে, সেই একটা প্রশ্ন। আর একটা বিষয় আমরা দেখি যে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিটা কি জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে গিয়ে মানে করা লাগবে না, সরকারকে অন্য কোনোভাবে জানানো যায়? আমি যদি জাতীয় পার্টি এখন দুইটা অংশে বিভক্ত, জিএম কাদেরপন্থী এবং আরেকটা আনিসুল ইসলাম মাহমুদদের, আনিসুল ইসলাম মাহমুদরাও কিন্তু মাঝখানে 2-3টা প্রোগ্রাম করেছেন, সেখানে কিন্তু আমরা কোনো মব বা এরকমের দেখিনি। তাহলে জিএম কাদেরপন্থী এই গ্রুপটার ব্যাপারে এত মানে মব ক্রিয়েট হয় কেন? না, আপনি 3-4টা যে আলোচনা করলেন, আমি আলোচনাটাকে এইভাবেই বা নিজেরা বুঝতে চাই বা মানুষকে বোধহয় সেইভাবে বোঝা দরকার। আমরা চাইটা কি? আইনের শাসন চাই কিনা, নাকি আমরা কর্তৃত্ববাদ চাই, আমরা স্বৈরাচার চাই, আমরা ফ্যাসিস্ট চাই? তো যদি আইনের শাসন চাই তাহলে আমাদের ভূমিকা একরকম হবে, আর যদি আমরা কর্তৃত্ববাদ চাই, স্বৈরাচার হয়ে উঠুক এটা চাই এবং ফ্যাসিস্ট হয়ে উঠুক চাই, তাহলে আর এক রকম হবে। তাহলে আইনের শাসন চাইলে আপনাকে সব কিছু আইনের উপরে ভিত্তি করে এটা করতে হবে, ধারাটাকে দাঁড় করাইতে হবে। সেই আইনের উপরে ভিত্তি মানে হচ্ছে অবশ্যই যদি কেউ অপরাধী হয় সেই অপরাধকে দ্রুততম সময়ে তার বিচার করতে হবে। ওই অপরাধের মধ্যে হিসাবের মধ্যে যদি পড়ে কোনো সংগঠন কোনো কিছু, তখন তার মধ্যে নিতে হবে। আর যদি আপনি ওইটা না চান, আপনি যদি অন্য লাভালাভ বিবেচনা করেন বা আপনি যা মনে করছেন, আগে যার জোর ছিল মুল্লুক তার, এখন আমি সামনে আসি আমার জোর যার মুল্লুক, তখন আপনি কিন্তু ওই মব করবেন, মব সন্ত্রাস করবেন এবং আরও কিছু করে যেটা করবেন তার ফলাফল হবে আর একটা কর্তৃত্ববাদ, আর একটা স্বৈরাচার, আর একটা ফ্যাসিস্টিক ঘটনা, যার প্রবণতা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে চাচ্ছি। সুতরাং এই ধরনের আলোচনা একেবারেই গ্রহণযোগ্য না। এবার যে দ্বিতীয় কথাটা বললেন, নো, এটা একেবারেই গ্রহণযোগ্য না যে আপনি একটা অফিসের সামনে যেয়ে বা কোথাও যেয়ে কোনো বাড়ির সামনে যেয়ে কোনো কিছু করবেন, মানে এই ধরনের ঘটনা ঘটবেন, এটা মোটেই গ্রহণযোগ্য না। যা আপনি রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটে গেছে এবং এই কথাটা পরিষ্কার করে প্রতিবারই বলছি, আবারও বলি, সরকার যদি এ ব্যাপারে জিরো টলারেন্স থাকে তাহলে এই ঘটনা ঘটতে পারে না। কোনো না কোনোভাবে দেখবেন এর সাথে সরকারের এইটা আছে। কেউ বলতে পারেন হয়তো সে জড়িত না, কিন্তু সে সবাই জানে যে এইটা করলে সরকার নির্বিকার থাকবে বা সরকারের কেউ কেউ হয়তো সহায়তা করবে। সুতরাং সরকার যদি মনে না করে তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, এটা পরিষ্কার করে বোঝা যায়। এবার আসি থার্ড যে পয়েন্টটা বললেন, যদিও এটা পিসমিল আলোচনা হয়ে যায়, টোটালিটিতে হয় না, তারপর একটু প্রসঙ্গক্রমেই বলতে হয়। সেটা হচ্ছে আপনি এবার চলে যান একটু যে আমলটাকে আমরা প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে যাদের বিরুদ্ধে সংগ্রাম করলাম এবং তারা কিভাবে আমরা দেখলাম যে কিভাবে ভোটকে কি বলে যে ভোটবিহীন করে দিল, কিভাবে তারা কর্তৃত্ববাদ, স্বৈরাচার এবং অন্য জায়গায় উঠলো, কিভাবে রাজনীতি থেকে নাই করে দিল, কিভাবে সামরিক বেসামরিক আমলা তাদের উপরে নির্ভর করলো, কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ভূ রাজনৈতিকরা এখানে আসতে চাইলেও তাদেরকে ভাগ বটরা দিয়ে তার জায়গাটা করলো। এগুলো কিন্তু আমরা দেখে এসেছি। সেইটা করতে যেয়ে আপনি যে পার্টি এবং তার যে অন্য নেতাদের কথা বললেন, তার অতীতের ইতিহাস দেখেন। কি বলে অতীতের ইতিহাস? তোর অতীতের ইতিহাস তো বলে যে বিশেষ গোষ্ঠীর স্বার্থেই কিন্তু তাদের ভূমিকাগুলো ছিল। তাই এইখানে যখন এই ঘটনাগুলো ঘটলো তখন কিন্তু অনেক মানুষের মনে ওই প্রশ্নটা উদয় হয়েছিল, যেটা আপনি আর এখন আর কংক্রিট ফর্মে বললেন। এই কিন্তু আমাদের কথা পরিষ্কার, সেইখানেও কোনো মব হোক এটা আমরা চাই না। তার মানে এটা আবার যেন কেউ না মনে করে যাচ্ছে এইখানে না হয়ে এইখানে মব হলে ভালো হতো। নো, কোথাও এটা চলবে না। এবং যেটা হয়েছে এইটার স্বীকারোক্তি আছে, এই ব্যাপারে সরকারের একেবারে দৃঢ় ভূমিকা কিন্তু নিতে হবে। এটা না নিলে এই যে আলোচনা আজকে যেটা আমরা করছি এবং এখনও তো যা মনে করছি এক ধরনের আশাবাদী দেখবেন আমাদের সবার মধ্যে, আমরা আশা করছি, আমরা সেই জায়গায় থাকতে চাই, কিন্তু সেটাও কিন্তু সামলাতে পারবে না। এখানে বাংলাদেশে কিন্তু এই যে গণতন্ত্রের পথে হাঁটার কথাটা বলছি, সেটা কিন্তু সংকটাপন্ন যে কোনো সময় ঘটে যেতে পারে, সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত না। সুতরাং আলোচনাটা হতে হবে সরকার যে আলোচনা আপনি অন্য জায়গায় করেছেন, আমি ওইদিকে বড় জায়গায় যাচ্ছি না। এই সরকার যখন যেভাবে তারা গঠিত হলো, আমি যেভাবে গঠিত হলো বলতে হচ্ছে আমাদের তো জায়গায় গঠন করে নাই। হ্যাঁ, আমরা সমর্থন দিয়েছি কারণ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার, এবং কতক্ষণ এখনও পর্যন্ত কোনো কোনো পয়েন্টে তার যে অপকর্মগুলো, তার যে বিদেশ নীতি, অন্যান্য প্রশ্নে আমরা কঠোর বিরোধিতা করছি এবং এটা যদি আরও আগাতে চাই আমাদেরকে হয়তো আরও রুখে দাঁড়ানোর কাজটা করব আমরা, সেটা আছে। কিন্তু আমরা চাই সে অন্ততপক্ষে দ্রুততম সময়ে এই যে অপকর্মগুলো হয়েছে এখানে জিরো টলারেন্সটা দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে করতে হবে। না, সরকার একেবারে নিচ্ছে না। এখন যদি বলেন, আমি জানি না এই যে 3 দলের সাথে আজকে কি বৈঠক করলো,
আমি করতেই পারে সে, আপনি কাগজে কলমে বলতে পারেন। তা গতকালে আমি একটা জায়গায় বলছিলাম যে এটা তো মনে হয় এটা 3 দলের সরকার কিনা, এবং তার মধ্যে কোন ক্যাটাগরিতে সে বাছাই করলো। আচ্ছা করুক, সেটা নিয়ে আমার কিন্তু কোনো আমি আলোচনাই তুলতে চাই না, কার সাথে কী করলো এটা দেখার মধ্যে আমি নাই, এবং এটা ডেকে সময় নষ্ট সে করুক তাও চাই না, বা আমাদেরকে ডেকে করুক সেটা আমরা চাই না। কারণ আমি বহুদিন ধরে বলছি আমরা তো এই যে পুরো সেই 5 তারিখে দায়িত্ব, 8 তারিখে দায়িত্ব নেওয়ার পরে 12 তারিখে ডাকলেন, এবং তারপরে যখনই ওনারা বিপদে পড়লেন আমরা সবাই আছি এটা দেখানোর জন্য করলেন। এই দেখানো টাকানো করে কোনো ওনাদের লাভ উনি হবেন কিনা জানি না, আমরা অন্ততপক্ষে ওই জায়গায় এই ধরনের দেখানোর মধ্যে নাই। আমরা বলি আপনার যে কাজ দয়া করে সেই কাজটা করেন, কারণ আমরা একটা বড় এত বড় একটা গণ অভ্যুত্থান, এত রক্ত, এত লক্ষ লক্ষ মানুষ গেল, শুধু যাদেরকে কিন্তু এখনো দেখতে পাই না তাদের মনটা যেটা ভেঙে গেছে সেটা কিন্তু একটা বড় বিষয়। এবং এইটা যদি হয়, আপনি মনে রাখেন মন ভেঙে গেছে মানে কি সে চুপচাপ হয়ে আছে? এর কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল আছে, একটা গ্রুপ আছে, এর মধ্যে নানা কিছু ডেভেলপ করতে পারে, এনার্কি ডেভেলপ করতে পারে, নানা ঘটনা ডেভেলপ করতে পারে, রাজনীতি একটা বিতৃষ্ণা ভাব আছে, এবং এখন নানাভাবে চল আছে, বিরাজনীতিকরণের ধারাগুলো আছে। এইখানে ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশকে আরও সংকটে ফেলতে চায় অনেকগুলো দেশ, আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি। সুতরাং সেই জায়গাতে আপনি দ্রুততম সময়ে গণতন্ত্রের পথে হাঁটার কাজটাই হবে গুরুত্বপূর্ণ। এইখানে বরঞ্চ আমি দেখি, আমি খুবই যদিও আজকে এত বলাটা ঠিক কিনা, কারণ আমি সবটা এখনও জানি না, যে পত্রিকা এখানে কে যেন উনি বললেন নাকি কে ববি বললেন যে এইখানে আলোচনা হয়েছে সনদার কি নির্বাচন, এটা আপনার ওনার ভাষায়, উনি হয়তো আরও কংক্রিট জানেন। তো এইটা তার জন্য ওনার এই রকমের দরকার কি? এত বড় ঘটনা ঘটলো, বিশেষ করে ধরেন নুরুর উপরে আক্রমণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা। এবং আজকে আমি দেখতে গিয়েছিলাম, সেও তো ওই অবস্থা, আমাকে অনেকগুলো তথ্য বললো, সেটা আমি এখানে বলতে চাই না, তাদের কাছ থেকে শুনবেন। যদি সেগুলো সত্যি হয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা গণতন্ত্রের পথে একটা সংকট তৈরি করতে পারে। সুতরাং ওনারা তো, আমি ভেবেছিলাম যে একটা ঘটনা ঘটছে তাদেরকে ডেকে কথা বলতে পারে, বা এইখানে দেশে যে সংকট, এখানে বড় বড় সংকট, এই আলোচনা করছি না। আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংকট, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের বিরাট ঘটনা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে কয়েকদিন বন্ধ থাকার কথা বলেছে না ইলেকশনের সময়, হ্যাঁ, এইগুলো কোনো ভালো খবর বলে আমরা মনে করি না, বুঝছেন? এইগুলো মোটেই ভালো খবর না। আজকে দেখেন, আগের দিন আমাদের সেনাবাহিনী অনেক নমনীয় ভূমিকা পালন করেছে। এই জায়গাটা আমি আসবো, আমি একটু মাসুদ খলবা আপনার কাছে একটু জানতে চাই, এই জাতীয় পার্টি ইস্যু নিয়ে যখন আলোচনা হচ্ছে, আজকে জাতীয় পার্টির মহাসচিব শামীম আহমেদ পাটোয়ারি একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তুলছে তাদের এই দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত সন্ত্রস্ত নই। আমরা আশা করছি সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবেন না। উনি আরেকটা কথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে সবাই প্রস্তুত থাকুন, কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব, প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। এইটাও কি এক ধরনের হুমকি, বা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গেলে যদি রাজপথ আবারও উত্তপ্ত হয়, এই দায়টা আসলে তো জনগণের উপরেই বর্তাবে? না, জনগণের উপর বর্তাবে না, জনগণ এর ভোগান্তিটা ভোগ করবে আর কি। জনগণ তো যে কোনো কিছু হলেই জনগণ তার আপনার শিল্পাটায় যেটা হয় আর কি, মাঝখানে আমরা তো মশলা। জাতীয় পার্টি যে জিনিসটা, এটা কিন্তু আমি খুব হালকাভাবে নিচ্ছি না। আমি মনে করছি আগামী দিনে এটাই হলো মূল রাজনীতি, যে জাতীয় পার্টি থাকবে কি থাকবে না। কারণ আপনি মাথায় রাখবেন, এই মুহূর্তে দেশ যা চলছে, প্রশাসন এবং বিভিন্ন রকম ইনস্টিটিউশন যেগুলো আছে, প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলো আসলে নিয়ন্ত্রণ করতেছে জামাত এবং এনসিপি, কিছু কিছু ক্ষেত্রে বিএনপি, এরা এগুলি নিয়ন্ত্রণ করতেছে। আর মাঠ পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজিটা হচ্ছে, যেটা জনগণের ভোগান্তি হচ্ছে, এটা মূলত নিয়ন্ত্রণ করতেছে বিএনপি অথবা বিএনপি নামধারীরা। কেউ কেউ বিএনপি না, কিন্তু তারা বিএনপির নাম নিয়ে করতেছে, কেউ তাদের আটকাচ্ছেও না। এবং এই দুইটার ক্ষেত্রে, দুইটা জায়গার জন্যই আমি মূলত দায়ী করি সরকারকে। কারণ সরকার করতে দিচ্ছে কেন, এটাগুলো একটা বিষয়। তো এখন জামাতের জন্য যেটা সমস্যা, যদি আগামীতে ইলেকশন হয়, জামাত তো ভাই ক্ষমতায় আসবে বলে ওরা নিজেরাও আশা করে কিনা আমার সন্দেহ, আমি তো করিই না। তাহলে যদি মনে করেন যে কোনো একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলো, যেই আসুক, ধরা যাক সিপিবি আসলো, ওটা বললে আবার বেশি খুশি হয়ে যাবো, তো ওনার খুশি না করি, ধরা যাক সিপিবি আসলো, যেই ক্ষমতায় আসুক, জামাত কি এই সুযোগটা পাবে? পাবে না তো। এনসিপি কি এই সুযোগটা পাবে? পাবে না তো। কাজে তাদের লক্ষ্য হলো যতদিন থাকা যায়, হিসাব ক্লিয়ার। আচ্ছা, যদি একটা ইলেকশন হয়েও যায়, জামাত যদি মনে করেন দ্বিতীয় স্থানে থাকে, প্রধান বিরোধী দল, তার আলাদা একটা ভাব থাকবে। কিন্তু এখন যদি জাতীয় পার্টি ইলেকশন করে, জামাতের ভয় যেটা,
আমার যেটা মনে হয় আর কি, আমি তো জামাতের ভিতরে ছিলাম না, আমি যেটা বুঝি যেটা, জামাত চিন্তা করে যে নৌকা মার্কা তো নাই, তো নৌকার লোকজন যদি তাদের সঙ্গী হিসেবে লাঙ্গলে যে ভোট দেয়, তাহলে জামাতের যে দ্বিতীয় স্থানে থাকার যে আকাঙ্ক্ষা, ওটা ঘুরে বালি, ওই ঘুরে বালি ভাই, এটা কোনো লাভ নাই। কাজেই জামাত এখন চাইবেই যে এরা জাতীয় পার্টি বাতিল হয়ে যাক, ভোট দিতে অন্তত না পারুক, এর আওয়ামী লীগের মতো স্থগিত হয়ে যাক। আরেকটা বিষয় আছে, জামাত কিন্তু এখন পুরো ইলেকশনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, যে আমাদের এই দাবি, আমাদের ওই দাবি, এটা মানতে হবে, এটা মানতে হবে। তার সঙ্গে এনসিপি আছে তার সহযোগী হিসেবে, যে এই নতুন সংবিধানে নির্বাচন করতে হবে, উদ্ভট দাবি, এই দাবি মেটানো সম্ভব না রে ভাই, অ্যাবসার্ড দাবি সব, তো করতে হবে। যদি না করে তাহলে তারা কি ইলেকশন থেকে নিজেদের প্রত্যাহার করবে? কালকে যদি জামাত বলে যে আমি ইলেকশনে যাব না, এটা দাবি না মানলে গভর্নমেন্ট বেকাতে পড়ে যাবে। বিএনপি কাকে ইলেকশন করবে? আওয়ামী লীগ নাই, জামাত নাই, তাহলে কাকে নিয়ে? তখন কিন্তু অবধারিত চলে আসবে যে তখন তো জাতীয় পার্টি আছে, এবং জাতীয় পার্টি যদি ভালো একটা ভোট পায় তাহলে কিন্তু নির্বাচনে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। এখন যদি জাতীয় পার্টিকে মাঠের থেকে আপনি আউট করে দিতে পারেন, তখন জামাত যদি বলে আমি ইলেকশনে যাব না, তখন বিএনপিরও মাথা খারাপ, গভর্নমেন্টেরও মাথা খারাপ। তার মানে ইলেকশনটাকে তখন জামাত নিয়ন্ত্রণ করবে, কিন্তু এটা কিন্তু রিয়েলিটি। কাজেই জামাত এবং এনসিপির প্রধান লক্ষ্য এখন, তার সঙ্গে ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে গণ অধিকার পরিষদ, তাদের মূল লক্ষ্যটা হলো এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। আপনি লক্ষ্য করেন, নূরকে পিটানো হয়েছে, জামাত পিটাইছে, সবাই দেখতেছে কে পিটাইছে, আর্মি পিটাইছে, পুলিশ পিটাইছে। তাহলে আপনি নিষিদ্ধ করে আর্মি পুলিশকে করেন। যদি নূরকে মারাটা যদি মূল ইস্যু হয়, তাহলে জাতীয় পার্টির কি দোষ রে ভাই? জাতীয় পার্টির দোষের শেষ নেই, কিন্তু অনেক দোষ তাদের আছে। আমি তো মনে করি যে এই যে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া, অমুক নেওয়া, তমুক নেওয়া, এর পিছনে জাতীয় পার্টির বিশাল ভূমিকা আছে, কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে বেশি। জাতীয় পার্টি ইলেকশন না যাইতো তাহলে আওয়ামী লীগ ভোট করতে পারতো না তো, ও তো গেছে ওখানে। কিন্তু এদের দোষের শেষ নাই, এই দোষের বিচার করেন আপনি, কিন্তু বিচারটা আমি যদি সিদ্ধান্ত দিয়ে দিই এটাই বিচার, তাহলে হবে না। আপনাকে সিস্টেমের মধ্যে বিচার করেন ভাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এখন আপনি এই জন্য তাকে ইলেকশন করতে দিবেন না। ইলেকশন করতে দিবেন না বলে আপনি কে? ওইটা আপনি কোনো একটা অথরিটির কাছ থেকে আসুক। 1 বছর হয়ে গেল, 1 বছর ধরে আপনার এটা মাথায় আসলো না, 1 বছর ধরে আপনি আলোচনা করতেন, তো সেইগুলি করেন। কিন্তু এখন ইলেকশনের আগে এসে হঠাৎ করে আপনার মধ্যে চেতনা উদ্বুদ্ধ হয়েছে, আপনি উন্মোচিত হয়েছে যে এটা করলে তোমার এই সমস্যা। মূল সমস্যাটা হবে এইখানে। মূল সমস্যাটা হলো আমি কমপক্ষে দ্বিতীয় হতে চাই, অথবা আমি নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করতে চাই। এই দুইটার ক্ষেত্রে জাতীয় পার্টির অস্তিত্বই একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। ঠিক এই জায়গাটা ববি হাজরা, আমি আপনার কাছে একটু শুনতে চাই যে কামাল ভাই বলছিলেন যে নূরের উপরে যে হামলাটা হলো, এই হামলাটা আসলে কেন হলো? সেনাবাহিনী নূরকে আসলে কেন পিটালো? সেনাবাহিনীর কি কোনো লাভ আছে, বা এই ঘটনা আসলে কে লাভবান হলো? দেখেন, কোন বাহিনী কাকে পেটালো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সরকার পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কতখানি এটার দায়িত্ব নিলেন। তারা প্রতিবাদ করেছেন। সবচেয়ে দুঃখজনক এইটা যে আমরা প্রতিবাদ জানাতে পারি, আমরা সরকারের জায়গায় নেই। গত 15 বছর কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি। যারা সরকারের দায়িত্বে আছেন তাদের দায়িত্বে কাজটা হয়েছে, সো তাদের কোনো ধরনের প্রতিকার করবার কথা, প্রতিবাদ না। প্রতিবাদের জায়গায় আমরা আজকে যে টেবিলে 4 জন আছি না, ইনক্লুডিং আপনি ভাই, জার্নালিস্টের জায়গায় 4th পিলার অফ এ ডেমোক্রেসি, আমরা আছি প্রতিবাদ করার জায়গায়। যারা সরকারে আছেন, আমরা প্রথমে দেখলাম আইন উপদেষ্টা প্রতিবাদ জানালেন সোশ্যাল মিডিয়াতে, তারপর পরের দিন আরও 2-1 জন উপদেষ্টাকে দেখলাম। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো মাননীয় প্রধান উপদেষ্টা যখন এটা নিয়ে একটা প্রেস এসে দিলেন, সেখানে উনি প্রতিবাদের ভাষাই ব্যবহার করলেন, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ভাষা উনি ব্যবহার করলেন না, যে এই অফিস দায়িত্বে ছিল, এই অফিসকে এইভাবে আমরা জবাবদিহিতা এনেছি। কারণ দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না কিন্তু রেট্রিবিউশন বা রিভেঞ্জ। মানে শেখ হাসিনাও কিন্তু একটা পর্যায়ে ছাত্রলীগকে এগুলোর জন্য ব্যবহার করত, আইন শৃঙ্খলা বাহিনীকে অতটা না। সো এটা অত্যন্ত দুঃখজনক যে আইন শৃঙ্খলা বাহিনী যাদের মূল দায়িত্ব আইন প্রয়োগ, তারা আইন প্রয়োগ না করে তারা রেট্রিবিউশন বা রিভেঞ্জ বা এই ধরনের কিছু করতে গেছে। কোন বাহিনী এটা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ না। আমি জানি অনেক জায়গায় কোন বাহিনী এটা বারবার আখ্যায়িত করার চেষ্টা হচ্ছে। কোন বাহিনী এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ সরকার দায়িত্ব নিয়েছে কিনা। সরকার যদি দায়িত্ব নিতে না পারে তাহলে সেই জায়গায় সরকারকেই জবাবদিহি করতে হবে। কারণ এগেন
দেশে তো সরকার আছে। সো এখন আপনি যে জায়গায় আসেন যে এই যে জাতীয় পার্টি নিয়ে এতগুলো আলোচনা হচ্ছে, জাতীয় পার্টিকে বিচারে আনাটা, আমি এর আগেও বলছিলাম, বিচারের আয়তায় আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারের আয়তায় মানে পার্টি নিষিদ্ধ না তো। মাসুদ কামাল ভাই একটা কথা বলেছেন, এটা এর আগে থেকে আলোচনায় এসেছে, যে আমরা যদি একটা সঠিক নির্বাচনে যেতে চাই, নির্বাচনেও তো রাজনৈতিক দল থাকতে হবে। আজকে সরকার বানিয়ে দিয়েছে বা কিংস পার্টি বা যেভাবে বলেন না কেন, সেটার জন্য আপনি বলতেই পারেন এনসিপির অনেক কিছু আছে। আমি আজকে না গতকাল একটা খবরের কাগজের একটা হেডলাইন দেখছিলাম যে এনসিপির একটা যুব উইং খুলেছে এবং তারা এক সপ্তাহে 50 লাখের বেশি মেম্বারশিপ কালেক্ট করবে, এটা তাদের চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়েছে। এক সপ্তাহে 50 লাখের বেশি। বাংলাদেশের জনগণ কত আছে, যুবক জনগণ কত আছে, এটা এক সপ্তাহের ভিতরে তারা কিভাবে রিচ করবেন এটা পরের কথা। কিন্তু তাদেরকে মানে এটা আমার আপনার কাছে একটু হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় না এনসিপির নেতাদের কাছে হাস্যকর। কেন মনে হয় না? কারণ আমার কাছে মনে হয় যে এনসিপির এই তরুণদেরকে কিছু দূর গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে যে তারা যেটাই চিন্তা করবে সেটাই বাস্তবিক। তারা বাস্তবতা থেকে অনেক দূরে। যেমন তাদেরকে গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে যে আমি এমন এনসিপির নেতাদেরই এমন বলতে শুনেছি যে গত 15 বছর হাসিনা সরকারের আমলে বা ফ্যাসিবাদ সরকারের আমলে সবচেয়ে বেশি সাফার তারা করেছেন। বিএনপি করে নাই, আমরা করি নাই, জামাত করে নাই, তারা করেছেন। যারা আসলে ওই সময় রাজনীতিতেও ছিল না, যাদের অনেকে হয়তো ওই সময়, এখানে তাদেরকে নিন্দা জানাচ্ছি না, তারা হয়তো ভুল বুঝেছিলেন, বাট ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। সো এই জায়গাগুলো, এই যে ভুল বোঝানো, এই ধরনের আলোচনা, এবং এখন যেমন মনে করেন অনেক দিন থেকে আমরা একটা একটা ইনথুজিয়াজম দেখেছি এনসিপির অনেক নেতাদের ভেতরে স্টেট রান ইনস্টিটিউশনস ইনক্লুডিং আর্মড ফোর্সেস, এই স্টেট রান ইনস্টিটিউশনসগুলোকে প্রশ্নবিদ্ধ করা। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ স্টেট রান ইনস্টিটিউশনের যে কোনো দোষ নাই তা না, অতপ্রুতভাবে হাসিনার ফ্যাসিবাদী সরকারে তারা সহযোগিতা করেছে এবং হাসিনা ফ্যাসিবাদী সরকারের দোষের হিসেবে অনেক স্টেট ইনস্টিটিউশনই কাজ করেছে, ইনক্লুডিং জুডিশিয়ারি, মানে কোর্ট সিস্টেমও কিন্তু, মানে যেখানে হাইকোর্টের জাজেসরা একসাথে দাঁড়িয়ে এক অনুষ্ঠানে বলেছে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ। তাহলে এই লেভেলে যখন চলে গেছে তখন আপনি কোন ইনস্টিটিউশন নিয়ে কি কথা বলবেন? তবে তারা স্পেশালি এনসিপির তরুণরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছিল, যেটা মাসুদ কামাল ভাই একটু আগেও মেনশন করেছে, যে মানে যখন মাননীয় প্রধান উপদেষ্টা মন খারাপ করে তার দায়িত্ব থেকে উনি বিরতি নিতে চেয়েছেন, তখনও ওই এনসিপির নেতাকেই নাকি ডেকে বলেছেন, আমাদের কাউকে কিন্তু ডাকেন নাই। আমিও ওনার সাথে একটা অনেক আগে থেকে ভালো সম্পর্ক, আর বিএনপি বা আপনি এখন বলতেই পারেন জামাত, এখন আওয়ামী লীগ আর অন্যরা না থাকাতে একটা বড় দল, সে তাদেরকেও ডাকেন নাই, কিন্তু এনসিপির নেতাকেই ডেকেছেন। তাহলে এনসিপির যদি এই ডিরেক্ট অ্যাক্সেসটা থাকে, তাহলে এনসিপি যে জবাবদিহিতা চায়নি কেন, এই ইনস্টিটিউশনের বিরুদ্ধে কেন কথা বলবে? আমরা দেখেছি এই এনসিপি, তখন এনসিপি ফরমেশন হয়নি, কিন্তু এই তরুণদের পাঠিয়ে দেওয়া হয়েছিল কোর্ট ঘেরাও করতে, এবং তখনও কিন্তু আমি যত শক্তভাবে পারি আমি নিন্দা জানিয়েছিলাম। এবং এরপরে যখন আসিফ নজরুল সাহেবের সাথে আমার দেখা হয়েছিল, ওনাকে অবভিয়াসলি উনি একটা বড় পজিশনে আছেন, আমার সাথে পুরনো একটা সুন্দর সম্পর্ক আছে, ওনাকে আমি সুন্দর করেই বলেছিলাম যে এটা হয়তো অ্যাভয়েড করা গেলে আরও ভালো হতো, কারণ কিছু জায়গা আছে গণতন্ত্রের তীর্থস্থান হিসেবে আমরা ধরি, সেই জায়গাগুলোকে আপনি হস্তক্ষেপ করতে চেষ্টা করেন যে কোনোভাবে, সেটা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য অনেক মন্দা বয়ে নিয়ে আসতে পারে। সো ওই যে একসময় তারা জুডিশিয়ারিতে হাত দিয়েছে, কোর্ট প্রাঙ্গণ ঘেরাও করেছে, তারপর এই যে অন্য ইনস্টিটিউশন আর্মড ফোর্সেস বলেন, যেগুলো বলেন, এগুলো নিয়ে বারবার প্রশ্ন তোলা, বড় বড় কথা বলা, এবং এদের সাথে আমরা দেখেছি আরও দুই একটা রাজনৈতিক দলও একসাথে জড়ো হয়ে গেছে। ওই যে মাসুদ কামাল ভাই কিছু একটা ছাগলের কয় নাম্বার বাচ্চা এরকম কয়েকটা ফ্রেজেস ব্যবহার করেছেন, আমি এটা করবো না, বাট আমি ওনার সাথে একমত পোষণ করে বলছি যে এই ধরনের কিছু দল এসেছে, তারা এই ধরনের কিছু পিআর নিতে চেষ্টা করেছে। কিন্তু এইখানে আমি একটা জিনিস বলি যে কিছু চিন্তক আছেন আমাদের দেশে যারা কিন্তু পরিষ্কার থেকে 12 মাস আগেও বলেছেন, মানে অন রেকর্ড আছে, তারা বলেছেন যে আমরা যদি সঠিক শুদ্ধি চাই তাহলে একটা রেভলিউশন লাগবে, এবং এই রেভলিউশনে আর্মড ফোর্সেসের একটা বড় ভূমিকা লাগবে, কারণ একটা আর্মড উত্থান ছাড়া এটা হবে না। তো ওই চিন্তকদের কিন্তু অনেক শিষ্যরা আজকে সরকার পরিচালনার মধ্যে আছেন, এই যে এই এনসিপি বা তরুণদের দলের মধ্যে আছেন, এবং তারা হয়তো অন্য কিছু রাজনৈতিক দলেও কিছু প্রভাব রাখতে সক্ষম। তো তারা যদি আজ থেকে 12 মাস আগে এই ধরনের কথা বলে থাকেন, হঠাৎ করে তাদের চিন্তা চেতনা বদলে গেছে এবং তাদের যারা শিষ্য তাদের চিন্তা চেতনা বদলে গেছে, এইটা বিশ্বাস করা হয়তো একটু মুশকিল হতে পারে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফেরত যেতে চাই, যেই জায়গায় আমাদের বিপ্লব রেভলিউশনের দরকার নাই, যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, সেখান থেকে নতুন কোনো ইউটোপিয়ান ড্রিমার যারা বাস্তবতা থেকে কমপ্লিটলি বিচ্যুত, যাদের এই সম্পর্কে ধারণা আসলেই অনেক কম,
তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যদি বাংলাদেশের জনগণকে আবার কোনো ধরনের ডেঞ্জারের সম্মুখীন করা হয়, এইটা আসলে ক্ষমা প্রদান বা ক্ষমাযোগ্য হবে না। হবে না, ঠিক বাবুল ভাই। এখানে আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা আইন শৃঙ্খলা বাহিনী আসলে অনেক কথা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ নিয়েও তো একটা বিতর্ক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কোন ইস্যুতে কতটুকু বল প্রয়োগ করছেন এটা নিয়ে সমালোচনা রয়েছে। আমি যদি দেখি যে বুয়েটের উপরে লাঠিচার্জ হচ্ছে, নুরুর উপরে লাঠিপেটা হচ্ছে, কিন্তু গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ময়মনসিংহে আমরা কিন্তু খুব বড় ভূমিকা তাদের দেখিনি। কোথায় বল প্রয়োগ করতে হবে, কতটুকু করতে হবে, এই ব্যাপারে কি আইন শৃঙ্খলা বাহিনীর জ্ঞানের অভাব না সিদ্ধান্তহীনতার অভাব? ঠিক এমন পরিস্থিতিতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং নির্বাচন করার মতো যে পরিবেশ সেটা বর্তমান রয়েছে। না, নির্বাচন তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী করে না। 91 নির্বাচনের কথা যদি বলেন, এই যে ডাকসু নির্বাচন, এখানে আপনি 1000-1500 আর্মি আর পুলিশ দেওয়ার কোনো প্রয়োজন আছে মনে করি না। ডাকসু নির্বাচন হচ্ছে একটা আবহ তৈরি হয়েছে, একটা প্রাণ চঞ্চলতা তৈরি হয়েছে, সেটা ছাত্ররাই তাদের সহমর্মিতা, তাদের ভালোবাসা, তাদের সম্পর্ক এটার মধ্য দিয়ে হয়েছে। এখানে আপনি পুলিশ দিয়ে আর আর্মি দিয়ে আপনি এখানে নির্বাচন গায়ের জোরে করতে পারবেন না। আপনি 96 নির্বাচন, 91 নির্বাচন, 2001-এর নির্বাচন, এটা একটা উৎসব মুখর ব্যাপার হয়ে যায়। রাজনৈতিক দল তারাই নির্বাচন করে, শুধুমাত্র দায়িত্ব পালন করে পুলিশ, আনসার, বিজিবি বা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার। আপনি যদি রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন করে একটা উৎসবমুখর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে মনে করি না যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এই নির্বাচনে খুব একটা প্রয়োজন হবে। তবে লাগে, আইন শৃঙ্খলা বাহিনীও লাগে। আর আপনি আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত না এই গল্প করে নির্বাচন পেছনের যদি কোনো ধান্দা করেন, আইন শৃঙ্খলা বাহিনী কবে উন্নতি হবে? আমরা তো 1 বছর যাবত দেখছি। আদৌ উন্নতি হবে না আরও অধোগতি হবে? ডেটোরেট করবে তো। আপনি নতুন করে তা আমদানি করতে পারবেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, তাহলে তো আগামী 25 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। যারা নতুন এসপি হবে, নতুন ডিসি হবে, যারা ওসি হবে, হ্যাঁ, নতুন করে নিয়োগ দিতে হবে। এইগুলো ধান্দা ফিকির। আপনাকে এর মধ্য দিয়েই আমি মনে করি, এর মধ্য দিয়ে যারা আছে এগুলো বেছে খুঁজে এদের পক্ষেই নির্বাচন করা সম্ভব। সুতরাং এইটা কোনো যুক্তি হতে পারে না যে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত না। তো প্রস্তুত না তো কি? প্রস্তুত না হলে আমাদের কি করতে হবে? আমরা কি আমেরিকাতে আমদানি করবো আইন শৃঙ্খলা বাহিনী? এটা কি হয়? আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে এর মধ্যে এখনই এফিসিয়েন্ট কর্মকর্তা বা সৈনিকরা আছে, দেশপ্রেমিক সৈনিকরা আছে, সব একেবারে ফ্যাসিবাদ হয়ে গেছে, নট দ্যাট। তারপরেও এখন অনেক কিছু বাঁচবার আছে, দেখবার আছে, সময় আছে। সেই সময়গুলোতে কারা কারা বিতর্কিত না সেই বিষয়গুলো যদি চিহ্নিত করে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়, মনে করি না নির্বাচন কোনো জটিল বিষয়, খুবই স্মুথ নির্বাচন হবে। যে আইন শৃঙ্খলা বাহিনী মব সন্ত্রাস দমন করতে পারে না, তারা নির্বাচন করতে পারবে আপনার মনে হয়? মব সন্ত্রাস আপনি যদি তৈরি করেন রাজনৈতিক শক্তি হয়ে, আইন শৃঙ্খলা বাহিনী কি করতে পারবে? এবং পারছে তো, অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে। সব ক্ষেত্রে আপনি তাকে পূর্ণ স্বাধীনতা দেন। আপনি যদি রাষ্ট্রযন্ত্রের শক্তি নিয়ে নিজেরাই মব তৈরি করেন, বিশৃঙ্খলা তৈরি করেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? বাস্তবতা তাই। আমি একটু কামাল ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো আমি একটু সরওয়ার তুষারের একটা ফেসবুক স্ট্যাটাস আপনি দেখেছেন কিনা জানি না, আমি একটু পড়ি যে বাংলাদেশের সিভিল সোসাইটির ভূমিকা পর্যালোচনা না করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও গণতন্ত্র হত্যাকারী হয়ে ওঠার ইতিহাস বোঝা সম্ভব না। ওই একই সিভিল সোসাইটি এখন বিএনপির ঘাড়ে ভর করেছে, তারা বিএনপিকেও আওয়ামী লীগ বানাতে চায়। এখন ছাত্র নেতা, তরুণ রাজনৈতিক নেতাদের ডিলিমিটালাইজ করা হচ্ছে। তাদের উপর যখন অত্যাচার স্টিম রুলার চালানো হবে, দেখবেন এই সিভিল সোসাইটি তখন মুখে কুলু পেটে বসে থাকবে। কিন্তু গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের কোনো আসামিকে আদালত প্রাঙ্গণে সামান্য ডিম ছুঁড়ে মারলে একযোগে মানবাধিকারের হাহাকার শুরু হয়ে যায়। জি, এটাই সায়েন্স। এনসিপির উপরে স্টিম রোলার চালানোর আশঙ্কা উনি করছেন, এরকমের পরিস্থিতি কি আসলে তৈরি হয়েছে? দেখেন, সরওয়ার তুষার এনসিপি যারা কথা বলেন বাইরে, তাদের মধ্যে ওনার ইন্টেলেকচুয়াল হাইটটা আমার মনে হয় যে ভালোই, এবং সে ভালো পড়াশোনা করা ছেলে, ভালো বলে। কিন্তু উনি যে কথাটা এখানে লিখেছেন, এটি হলো ওদের এখন, ওরা তো অনেক রাজনীতি করছে, এই রাজনীতিটুকু বাকি আছে আর কি, যে বিএনপির আওয়ামীকরণের একটা আশঙ্কার কথা বলতেছে তারা। বিএনপি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, তমুক হয়ে যাচ্ছে, এগুলি বলতেছে। এই বলটা বাংলাদেশ সবাই খাচ্ছে এই কারণে অতীতে কিন্তু আমরা আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির মধ্যে খুব একটা পার্থক্য দেখি নাই। মোটামুটি একই রকম তারা রাজনীতি করতো। আওয়ামী লীগ শেষ দিকে এসে দানবে পরিণত হয়েছিল, বিএনপি হয়তো সময় পায় নাই, সময় পেলে কী করতে আমরা জানি না, আগামীতে হয়তো দেখবো আর কি। তো এটা সময়ের উপর নির্ভর করে। তো মোটামুটি এটা ই হয়। কিন্তু এর মধ্যে কিন্তু বিএনপিকে আমরা যে সর্বশেষ দেখছি, সেটা কোন সালে দেখছি? 2006 সালে দেখছি। এর মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। বাবুল ভাই পরিবর্তন হয়েছে, ওনার নেতা তারেক রহমানও পরিবর্তন হয়েছে। ভাই তারেক রহমান এই এতগুলি বছর তো ভাই
লন্ডনে থাকছে, তো মানুষ এতদিন মানে এক জায়গায় থাকলে পরে তার তো কিছু প্রভাব তার মধ্যে পড়ে। কাজেই আমি এখনও মনে করি যে বিএনপিকে আপনি আগে কীভাবে দেখছেন সেইভাবেই বিএনপি আবার ফিরে আসবে, এটা আমি মনে করি না। ওই যে বলে না যে আপনি কখনো এক নদীতে দুইবার গোসল করতে পারবেন না, এটা কিন্তু ওরকম, পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ওরকম, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়। যে উনি যেটা বলছেন, উনি ওই বই পড়ে যতটুকু পাইছেন ওইখান থেকে বলছেন, মেধাবী ছেলে ওই বই থেকে নিচ্ছেন আর কি, যাই হোক। কিন্তু বাস্তবতা এরকম না আমার ধারণা। আর আপনি কি করলেন পরের বস্তুটা, যে এনসিপির উপরে স্টিম রোলার চালানোর আশঙ্কা, এটা এই আসলে কেন আশঙ্কাটা তৈরি ওরা হচ্ছে? করবে, আশঙ্কা কিন্তু আছে, আশঙ্কা ভালো মতোই আছে। ভালো মতো আছে কীভাবে, যেমন ধরেন আমি কথার কথা বলি, এনসিপি যখন কোথাও এক জায়গায় যায় সে সরকারে কিন্তু একজন প্রোটেকশন পায়, পায় না? পায়, কিন্তু প্রশাসনের প্রোটেকশন পায়, প্রশাসনের ইউনো ওসি তাদেরকে গুরুত্ব দেয়, কিন্তু উপজেলা পর্যায়ে যায়, জেলা পর্যায়ে গেলে ডিসি এসপি তাদের গুরুত্ব দেয়। ধরা যাক একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো, ধরা যাক বিএনপি আসলো, কথার কথা বিএনপি আসলো, তখন কি তারা এই প্রোটেকশনটা পাবে? পাবে না। যদি না পায় তখন তাদের কি হইবে? এটা কি হবে? তারা রাজনীতি করবে? কি হইবে? তারা কি ওইভাবে পারবে? এখন তাদের প্রোটেকশন লাগে কেন? এখন ইউনূস সরকার ক্ষমতা আছে, তাদের প্রোটেকশন লাগে কেন? লাগে তারা নিজেরাও ভাবে বোধহয় আমরা জনগণের সঙ্গে মিশতে পারি নাই, জনগণ বোধহয় আমাদেরকে তার লোক মনে করে না, এটা তারাও মনে করে, তাহলে তারা পায় কেন? এটা তাদের দরকারটা কেন? তখন তারা এই চিন্তাটা হয়তো করে যে যাদেরকে আমরা বিরক্ত করেছি, যারা আমার দ্বারা বিরক্ত হয়েছে, অথবা যারা আমাকে অপছন্দ করতে পারে, সেই লোকগুলো তো এই দেশেই থাকবে। এখন প্রোটেকশন ছাড়া সেই লোকগুলোর সঙ্গে কি আমি যেতে পারবো? কতটুকু পারবো? এই প্রশ্নটা কিন্তু তখন উঠবে। দেখেন এনসিপি একটা সম্ভাবনাময় দল ছিল, পরিষ্কার কথা। আমি কিন্তু এনসিপি ছিল, এখন নেই, এখন একদম নেই, একদম নেই। এখন একটা সম্ভাবনাময় দল ছিল, নেই কেন জানেন? নেই হলো এই আপনার জুলাইয়ের পরে এই দলটাকে নিয়ে আমি নিজেও আশাবাদী ছিলাম, কারণ আমি ওদের সঙ্গে কথাবার্তা বলতাম, আমার ভালো লাগতো যে তারা পড়াশোনা করা ছেলে, সুন্দর কথা বলে, সবচেয়ে বড় তাদের সাহস আছে, ভালো লাগতো। কিন্তু মাত্র কয়েকজন লোকের জন্য, মানে সবাই যে তা বলবো না, কয়েকজন লোকের জন্য এই পার্টিটার পাবলিক ইমেজ খারাপ হয়ে গেছে। একবার পাবলিক ইমেজ খারাপ হয়ে গেলে ওখান থেকে ব্যাক করা কঠিন, বড় কঠিন। তারা আসতে পারবে কিনা আসলে সময় বলে দেবে। আমি একটু প্রিন্স আপনার কাছে জানতে চাই, এই সরোয়ার তো স্ট্যাটাসেই সিভিল সোসাইটির একটা সমালোচনা করা হয়েছে। গত জুলাই আগস্ট আন্দোলনে তো সিভিল সোসাইটি একটা বড় অংশ এই আন্দোলনের পক্ষে ছিল। আপনার কি মনে হয় যে এনসিপির উপরে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যে যদি স্টিম রোলার চালানো হয় বাংলাদেশের সিভিল সোসাইটি একটা বড় অংশ মুখে কুলু পেটে বসে থাকবে? না, আমি অবশ্যই এটা অনেক বড় দাগের আলোচনা, তো তবুও খালি একটু প্রথম ভিত্তিটা বলি। প্রথম কথা, সিভিল সোসাইটি সম্পর্কে এক একজনের ধারণা হয়তো এক এক ধরনের, সুতরাং সেইটা বলছে এটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ হিসাবেই বলা হচ্ছে। সুতরাং সিভিল সোসাইটি তার আলোচনা একটা ভিন্নতর, সেটা অনেক কিছু নির্ভর করে। একটা সোসাইটি তার কি বলবো যে কালচারাল গ্রোথ ডেভেলপমেন্ট কোথায় কি আছে সেটাকে আমি সোসাইটি হিসাবে বলছি, ব্যক্তি না, তার উপরে নির্ভর করে। এটা প্রথমে একটা বোঝা দরকার। এবং সিভিল সোসাইটি কিন্তু কখনো শ্রেণীর ঊর্ধ্বে বিবেচনা করলে চলবে না, সুতরাং তার ভূমিকা সেইভাবেই হয়। বিগত দিনগুলোতে যেটা হয়েছে, এর আগে যতটুকু ভূমিকা ছিল সেইটাকে একেবারে শেষ হয়ে গেছে দলীয় আবরণের ধারায়। কিন্তু এখনও আমি দেখতে পাচ্ছি অনেকে সেই সিভিল সোসাইটিকেও দলীয় আবরণের আবর্তে দেখতে চায়। সেইটা হচ্ছে সংকট যদি বলেন, কারণ সেই সিভিল সোসাইটি তো অনেকদিন ধরে তো যতটুকু ভূমিকা ছিল আমাদের এই জায়গাগুলোতে, সেইটা তো হয় নাই। তাহলে আপনি তো এখন সেই আবহাওয়াটাও দিচ্ছেন না। আমি পজিটিভ জায়গা থেকে বলছি। এখন আপনি আশা করতেছেন এই সিভিল সোসাইটি কথার কথা এক্সের পক্ষে ভূমিকা নেবে, না হলে আপনি কোশ্চেন করছেন, ওয়াইয়ের পক্ষে ভূমিকা নেবেন, না হলে কোশ্চেন করছেন, না হলে এই কোশ্চেনগুলো করছেন। তা সুতরাং এইটা যথাযথ হয় না। এবার আমি এই পয়েন্টে আরেকটা জায়গায় রিয়াকশন করতে যেটা বলতে চাই, সেটা হচ্ছে কি, একটা গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে, এটা আপনি জেনারেল ফর্মে আমি বলছি, তাহলে যে একটা গণতন্ত্রের আবহাওয়া পজিটিভ থাকে, অতীতের অনেকগুলো গ্লানি মুছে ফেলে এই সিভিল সোসাইটি নামে যেটাই এখানে উল্লেখ করলেন, আমি সেটাকে ধরেই বলছি, তার যতগুলো অগ্রগতি ঘটনা এই জায়গায় থাকে, এইবারে তো সেই জায়গাটা তো একেবারেই মিসমার হয়ে গেছে। ওই যে কতগুলো ট্যাগ লাগানো, আগেও ছিল ট্যাগ লাগানো, আর এখনও ওই যে শুরুতেই উনি বলেছেন যে এক ধরনের ট্যাগ লাগানোর জায়গায় যে আপনি আসল আলোচনাকে কিন্তু ডাইলুটেড করে দিচ্ছেন। আপনার পক্ষে থাকলেই সব,
আর না হলে কি বললেন যে আমি হলে এই সব ঠিক আছে আর না হলে না, তাহলে তো আপনি তো অ্যাকচুয়ালি ডেমোক্রেসি প্র্যাকটিস নিজেও করছেন না, ডেমোক্রেসি প্র্যাকটিসের যাওয়ার জায়গায় আপনি যেতে চাচ্ছেন না। সুতরাং এইটা আমাকে ওইটা কি বললো না বললো সেইটা আমি প্রধান ধরতে চাই না। আমি ধরতে চাই হচ্ছে আপনি পুরো যে একটা অগণতন্ত্রায়ন পরিবেশ ছিল তার মধ্য দিয়ে যে কর্তৃত্ববাদ, শব্দটা আমি রিপিট করছি আবার, কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ হয়ে ওঠার যে জায়গাগুলো ছিল, সেই জায়গা থেকে যদি আপনি একটা গণতন্ত্রের আবহাওয়াটা আবার ফিরে না আনতে পারেন, তাহলে কিন্তু এইটা আর এক ধরনের সংকটে পড়বে। এই সংকটে আরেকটা 30 সেকেন্ড একটা আলোচনা করে যাই, যে আলোচনা অনিশ্চয়িত থাকে এবং আমরা ভুলই করছি। সেটা হচ্ছে কি, আপনি যদি সেইটাও স্থায়ী করতে চান, এইবারের গণ অভ্যুত্থানে যে বৈষম্য মুক্তির কথাটা ছিল, সেই জায়গাটা আমরা একেবারেই টাচ করছি না। আপনি অর্থনৈতিক দুর্বৃত্তায়ন যদি না ভাঙতে পারেন, বৈষম্যহীনতার জায়গাটা যদি কিছুটা কভার না করতে পারেন, তাহলে আমাদের এই আলোচনা আজকে লিখে রাখেন, এইটাও বাদ হয়ে যাবে, ওই গণতন্ত্রের আবহাওয়াটাও আমরা খুঁজে পাবেন না। ববি হাজ্জাজ ভাই, আপনাকে কিছু জানতে চাই যে আজকে তো আমরা আসলে নানান নেতিবাচক আলোচনা করলাম, আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনটা সঠিক সময়ে হয়ে আমরা গণতন্ত্রের উত্তরণের পথে সঠিক পথে থাকতে পারবো? আমি আশাবাদী, আমি এইটা বলবো। মনে হয় মানে কি, আমি আশা করছি সঠিক সময় হবে এবং আমি বিশ্বাসও করি সঠিক সময় হবে, কারণ এই কথাটা এর আগের বার বোধহয় আমরা একটু আলোচনা করছিলাম যে মেজর যতগুলো স্টেক হোল্ডার আছে, আপনি পলিটিক্যাল পার্টিস বলেন, এগেন এনসিপি একটা নতুন দল, জামাত, আমার বাবুল সাহেব যে কথাটা বলেছেন যে আমি ওনার সাথে পুরোপুরি একমত পোষণ করি যে জামাত নির্বাচনে যাবে, নির্বাচনের আগে এটা তাদের একটা ট্যাকটিক্যাল গেম, তারা কতখানি প্রেশার ক্রিয়েট করতে পারে, তারা নিজেদের জন্য কি কি বের করে নিতে পারে। সো মেজর পলিটিক্যাল পার্টিসগুলো, এনসিপি তরুণ, ওরা আসলে গেলেও নির্বাচনে কি করতে পারতো আমি জানি না, বাট এনিওয়ে আমি তাদেরকে ছোট করে বলছি, আমি আমার ধারণা বলছি। সো মেজর পলিটিক্যাল পার্টিসগুলো নির্বাচনে যেতে চায়। বাংলাদেশে আর কারা বড় বড় স্টেক হোল্ডার্স আছে? ব্যবসায়িক সমাজ, যারা এটা মানে সর্ট অফ ইকোনমিটাকে সর্ট অফ কার্যকরী ধরে রাখে, তারা সবাই অত্যন্ত শক্তভাবে উদ্গ্রীব হয়ে আছে আসলে কত শীঘ্রই নির্বাচন হবে। সো তারা নির্বাচন দেখতে চায়। বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে আমরা যখন কথা বলি, এখন পর্যন্ত আমি একটা ডিপ্লোম্যাটিক কনসাল বা কাউকে খুঁজে পাইনি যারা আসলে খুব শীঘ্রই নির্বাচন দেখতে চায় না। তারা অনেকে আছেন বলেন যে নির্বাচনটা যেন ভালো হয়, আমরাও তো ভাই ভালো নির্বাচন চাই, শুধু শীঘ্রই চাই না, তো ভালো নির্বাচনও চাই। সো তাহলে, এবং আপনি যদি ইনস্টিটিউশনগুলোও নিয়ে আসেন, আমাদের দেশের যদিও আলাদাভাবে হয়তো আলোচনা করা উচিত না, বাট আমাদের দেশে আর্মড ফোর্সেস একটা স্পেসিফিক ফ্যাক্টর, তো সেই ফ্যাক্টর নিয়েও যদি আমরা আলোচনা করি, চিফ অফ আর্মড ফোর্সেস গত 12 মাস ধরে কন্টিনিউসলি বলে এসছে তারা সঠিক, সুষ্ঠু, সুন্দর, তাড়াতাড়ি নির্বাচন দেখতে চায়। সো মেজর প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি ফেব্রুয়ারির ভিতরে সঠিক সুন্দর নির্বাচন দেখতে চায়, তাহলে কেন নির্বাচন হবে না? মানে ঠেকাবেটাকে? হ্যাঁ, সরি, জনগণের ভিতরে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, কারণ অনেকে এটা নিয়ে অনেকভাবে কথা বলছে এবং এই কথাগুলো মেইনলি আসছে এনসিপি, বাংলাদেশ জামাত ইসলাম, এদের থেকে। তো জামাত ইসলাম বলছে তাদের রাজনৈতিক ট্যাকটিক হিসেবে আমি ধারণা করি, আর এনসিপি বলছে কেন বলছে আসলে তারা তরুণ, তাদেরকে হঠাৎ করে অনেক বড় প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হয়েছে, অনেকভাবে মাথায় উঠানো হয়েছে। সো তারা এক্স্যাক্টলি কেন কি চিন্তা করে কি বলছে, তারা তো অনেক কিছু চিন্তা করে গোপালগঞ্জ চলে গেছিল, সেটা রেজাল্ট আমরা দেখেছি। সো তারা কি চিন্তা করে কি বলছে এটা সম্বন্ধে আমি পুরোপুরি পরিষ্কার না। তবে সব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যেহেতু, এগেন আমি মাত্রই আপনার কাছে পরিষ্কার করলাম, সব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যেহেতু শীঘ্রই সুন্দর নির্বাচন দেখতে চাচ্ছে এবং এটাই একমাত্র উপায় দেশকে আবার একটা স্টেবিলিটির পথে নিয়ে আসা, সো তাহলে আমি বিশ্বাস করি কোনো কারণ নাই চিন্তা করার যে নির্বাচন হবে না। কিন্তু আসলে কি হবে ভবিষ্যতে, যেটা একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলা জানেন, সো সেখানে আমি কিছু বলতে পারছি না। বাবুল ভাই, আপনিও মনে করেন যে সময় মতো ইলেকশন হবে, কিন্তু বিএনপির ব্যাপারে জনগণের কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে নির্বাচনের পরে বিএনপি যদি ক্ষমতায় যায়, এই বিচার, সংস্কার, গণতন্ত্রের যে অগ্রযাত্রা, এটা ধরে রাখবে কিনা? শোনেন, 2001 সাল, 6 সাল আর 2025 সাল, ফার অ্যান্ড ফার ডিফারেন্স। তারপরে বিএনপি পরিবর্তিত হয়েছে। আমি বলি, বিএনপি পরিবর্তনের কথা বলছি না। বিএনপি 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি না, বিএনপি 86-র জাতীয় বেঈমানের দল না, বিএনপি 111-এর বেনিফিশিয়ারি না, বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা অপরাজেয় দুর্দমনীয় শক্তি, বিএনপি গণহত্যাকারী দল না। বিএনপি বারবার ক্ষমতায় ছিল, বিএনপি গণহত্যা করতে পারত, মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে পারে। বিএনপি কখনো আওয়ামী লীগ হতে পারবে না। মাসুদ ভাই যে আশঙ্কার কথা বলেছে, বিগত দিনে আমরা এই পিঠও দেখেছি, ওই পিঠও দেখেছি, সব দেখা হয়ে গেছে আমাদের। বিএনপি এই যে কলঙ্কগুলো, জাতীয় কলঙ্ক, এই কলঙ্ক একটাও বিএনপির গায়ে কখনো লাগে নাই, আর সেই সুযোগ আগামী দিনে নাই, এবং সেই পথও বিএনপি বন্ধ করে দিচ্ছে। আমার সময় একেবারেই শেষ, সেই জন্য চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে রবি এবং সোমবার
রাত 11:30টায় অনুষ্ঠিত হবে। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।